আচ্ছা, এখন রেকর্ড হচ্ছে। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এরকম মাল্টিপ্লায়ার পড়ছিলাম, বলছিলাম দুইটা মাল্টিপ্লায়ারই ইউজ করবা, 1 and 2, যেটা বেশি আসে এটা হচ্ছে আমরা নিব ক্যালকুলেশনে শেয়ারের জন্য আর মোমেন্টের জন্য বোথ, মানে 1 ডিজাইন লেন লোডেড 2 ডিজাইন লেন লোডেড, দুইটা ক্রাইটেরিয়া চেক দিয়ে আমরা মাল্টিপ্লায়ারটা বের করবো। এরপরে আমরা দেখছিলাম মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর আমরা ইউজ করতে পারবো না যদি আমরা আমাদের এই সিম্পলিফাইড মেথডটা ইউজ করি। সো আগে একদম ফার্স্ট ক্লাসে যে মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর গুলো ছিল এটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না, কারণ এটা হচ্ছে আমাদের একটা সিম্পলিফাইড মেথড। এরপরে আসো, আমরা ই এর মান ধরছিলাম 1.05, রিলেটিভ স্টিফনেস আমরা বের করছি। এটা স্ট্রাকচারাল কনফিগারেশন ছিল ই, তাই আমরা এটা ধরছি। তো এই পর্যন্ত শেষ। আচ্ছা, এখন আসো আমাদের এই যে ইনফ্লুয়েন্স লাইন তোমরা ড্র করছো, ইনফ্লুয়েন্স লাইন ড্র করার জন্য এটা যেহেতু ডিটারমিনেট স্ট্রাকচার তোমরা ইজিলি ড্র করতে পারবা। এরপরেও যদি কারো সমস্যা হয়, আমি বলছিলাম তোমাদেরকে একটা টিউটোরিয়াল আমি অলরেডি আপলোড করে দিছি, SAP 2000 ইউজ করে তুমি কিভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করবা। এটা পুরো টিউটোরিয়াল আপলোড করা আছে, তোমরা দেখে নিও এটা যদি কেউ আঁকতে সমস্যা হয়, অথবা যদি কেউ একটু সিউরিটি চাও যে তোমার ডেটা মিলাইতে হবে আনসার সাথে। এটা গেল একটা। এখন আসো, ইনফ্লুয়েন্স লাইন ড্র করছি, বাট ইনফ্লুয়েন্স লাইন ড্র করার পরে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখন চাই এই ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করে ম্যাক্সিমাম মোমেন্ট এন্ড ম্যাক্সিমাম শেয়ার, এটার যে ইফেক্টটা আমার লোডিং এর জন্য আসতেছে ওগুলা বের করা। মানে প্রত্যেকটা সেকশনে আমি যে 9টা সেকশন নিছি, এই 9টা সেকশনে আমার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ এন্ড নেগেটিভ মোমেন্ট এন্ড শেয়ার, এই ভ্যালুগুলা বের করে একটা চার্ট রেডি করা, দেন ওই ভ্যালুগুলোর সাপেক্ষে আমি হচ্ছে গার্ডার ডিজাইন করব, মানে রিইনফোর্সমেন্ট দিব আর কি। মোমেন্ট পাইলে তো রিইনফোর্সমেন্ট দেওয়া যাবে। তো এইটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো এখন দেখো, আমাদের HS 2044 ট্রাক লোড, এটা কি ছিল? এটা ছিল প্রথমে 8 কিপ, 32 কিপ, 32 কিপ। দ্যাট মিনস তোমার, দেখো, এটা যদি হয় 8 কিপ কে তুমি যদি ধরো ডাব্লিউ, তাহলে 32 কিপ কত হবে? 4W। 32 কিপ হবে 4W, তার মানে দেখো ডাব্লিউ 4W 4W, এখানে 14 ফিট ডিস্টেন্সে ধরে নিছে। তো তোমরা 14 ফিট ডিস্টেন্সে ধরে নিবা। ধরে নিয়ে দেখো কি করছে, এখান থেকে গাড়ি একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড লোডিং, একটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড লোডিং। তাহলে ফরওয়ার্ড লোডিং হলে কি হবে? ধরো এখান থেকে ডান থেকে বামে যাচ্ছে গাড়িটা, তাহলে তোমার প্রথমে চাকা হচ্ছে এখানে, সেকেন্ড চাকা সেকেন্ডটা এখানে, ফার্স্ট এক্সেল, সেকেন্ড এক্সেল, থার্ড এক্সেল। তাহলে এই যে এক্সেল গুলা এই ডান থেকে বামে মুভ করতেছে, এখানে তোমার হচ্ছে লোডের যে ইফেক্টটা আসবে এটা তুমি ক্যালকুলেট করো। এবার আবার তুমি এটা ফরওয়ার্ড লোডিং এর জন্য, আবার ব্যাকওয়ার্ড লোডিং এর জন্য তুমি আবার এই বাম থেকে ডানে লোডিং দিয়ে দেখবা যে কি আসে। তো এক এক লোডিং এর জন্য এক এক রকম সিনারিও আসবে। তো এগুলা তুমি ইনফ্লুয়েন্স লাইনে এই চাকাগুলা প্লট করে তোমার কিন্তু ইনফ্লুয়েন্স লাইন থেকে মোমেন্ট বের করতে হবে। তো তোমরা আমাকে এটা একটু বলো, তোমরা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন এইটা তোমরা পড়ে আসছো, এই কোর্সটা থিওরিটা। তাহলে এই থিওরিতে তোমাদেরকে ইনফ্লুয়েন্স লাইন কিভাবে আঁকে, আর ইনফ্লুয়েন্স লাইনে হুইল লোড কিভাবে হচ্ছে, মানে হুইল লোড অ্যাপ্লাই করে কিভাবে মুভমেন্ট বের করতে হয়, এটা তোমাদের সবার জানা আছে। এটা কি আমি কি এই পর্যন্ত ঠিক আছে কিনা আমাকে একটু বলো তো। তোমরা কি ইনফ্লুয়েন্স লাইনের মধ্যে হুইল লোড দিয়ে মুভমেন্ট বের করছো না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা তোমরা পারো। আমি ধরে নিলাম তোমরা মোমেন্টটা ইনফ্লুয়েন্স লাইন থেকে বের করতে পারো, ওকে। তাহলে এটা যখন বের করে ফেলবা, এরপর দেখো ম্যাক্সিমাম হুইল লোডের জন্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট বের করছি আমরা আগেরটাতে, দেন ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট বের করছি। এখানে 40 ফিট কেন নিচ্ছে বলো তো? 14 ফিট এটা নেওয়ার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম এটা চাইলে 14 ফিট নেওয়া যায়, আবার আরো বড় করে নেওয়া যায়। তো আমি চাচ্ছি হচ্ছে যত ক্লোজ হবে হুইল গুলা তত ইফেক্টটা তত বেশি হবে। তো আমি চাচ্ছি হুইল গুলো আরো বেশি মানে ক্লোজলি নিয়ে নিয়ে এটাকে সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিওটা বের করার জন্য, যেন ম্যাক্সিমাম মোমেন্ট আমি পাই। তো এখানে দেখো, তোমার এই পজিটিভ মোমেন্ট আমরা আগের সেকশন আগের স্লাইডে দেখছিলাম, ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট যখন তুমি বের করবা, তখন তোমার মোমেন্ট ডায়াগ্রামটা যখন উপরে থাকবে, মানে এটা কিন্তু পজিটিভ সিনারিও, আর এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে নেগেটিভ। তার মানে তুমি হুইল গুলা তখন, যখন পজিটিভ মোমেন্ট বের করবা তখন তুমি হুইল গুলা একদম পজিটিভ মোমেন্টের জায়গাতেই দিবা। আর যখন নেগেটিভ মোমেন্ট বের করবা তখন হচ্ছে হুইল গুলো হচ্ছে রাইট সাইডে দিবা, যেখানে হচ্ছে মোমেন্টটা নেগেটিভ। তো
তো দেখো কি করছি, যে এখানে মোমেন্টের নেগেটিভ, তো আমি হচ্ছে রাইট সাইডে নেগেটিভ মোমেন্টের জায়গায় হুইল গুলা দিছি। ওকে, এরপরে আসো ডিজাইন ফর শিয়ার এট সেকশন। তাহলে শিয়ারে কি হচ্ছে দেখো, ম্যাক্সিমাম নেগেটিভ ফরওয়ার্ড লোডিং এর জন্য এরকম, যখন নেগেটিভের জন্য আমি এখানে দিছি যেখানে নেগেটিভ মোমেন্ট আছে আমার। তো দেখো, এটা 7 নাম্বার সেকশনের শিয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা হচ্ছে এটা, V7। এখন আমি চাচ্ছি কি, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার বের করতে। তাহলে নেগেটিভ পোর্শন কোনটা, একটা এটা আছে নেগেটিভ পোর্শন, আবার এইটাও কিন্তু একটা নেগেটিভ পোর্শন। তো আমি যেহেতু ম্যাক্সিমাম নেগেটিভ বের করতে চাই, আমি একবার এখানে হুইল লোড গুলো অ্যাপ্লাই করে মোমেন্টটা বের করব, আরেকবার হচ্ছে এখানে অ্যাপ্লাই করে বের করব। দেন যেটা ম্যাক্সিমাম আসবে ওটা হচ্ছে আমার ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার, সরি মোমেন্ট না শেয়ার। এরপরে আসো, এটা হচ্ছে ফরওয়ার্ড লোডিং এর জন্য ছিল। আবার রিভার্স লোডিং যখন তুমি দিবা, তখন তোমার কিন্তু আবার এই যে হুইলের ওরিয়েন্টেশন গুলো চেঞ্জ করে দিতে হবে। যেমন দেখো, এখানে ডাব্লিউ ছিল, এখন কিন্তু 4W হয়ে গেছে, মানে গাড়ি যাচ্ছে হচ্ছে বাম থেকে ডানে, আর আগের বার যাচ্ছিল হচ্ছে ডান থেকে বামে এখানে। তো এইভাবে তুমি হচ্ছে ফরওয়ার্ড আর রিভার্স লোডিং দিয়ে দিয়ে এই সিনারিও গুলো নিজেরাই রেডি করবা। রেডি করে প্রত্যেকটা সিনারিও থেকে তোমরা কিন্তু এখান থেকে পয়েন্ট গুলো নিয়ে নিয়ে মোমেন্ট আর শেয়ারের সিনারিও গুলো, ম্যাক্সিমাম মোমেন্ট আর ম্যাক্সিমাম শেয়ার বের করবা, বোথ পজিটিভ এন্ড বোথ নেগেটিভ। এরপরে আসো, এটা গেল কিসের জন্য, এটা গেল HS20 ট্রাক লোডের জন্য। এখন আসো ট্যান্ডেম লোডিং। ট্যান্ডেম লোডিংটা কি করবা, ট্যান্ডেম লোডিং এ দেখো 25 কিপ লোড গুলা 4 ফিট ডিস্টেন্সে আছে। তো তোমার ট্যান্ডেম লোডিং এর জন্য কিন্তু এই ডিজাইন মোমেন্টটা এখানে কিন্তু ম্যাক্সিমাম মোমেন্টটা বের করতে হবে। তো এই যে পজিটিভের জায়গায় একবার তুমি এই দুইটা হুইল দিবা, ট্যান্ডেমের দুইটা ডাব্লিউ 25 কিপ 25 কিপ 4 ফিট ডিস্টেন্সে বসাবা, বসা এখান থেকে ক্যালকুলেট করে বের করবা মোমেন্ট কত আসে। সেম এখানেও দিবা, দেওয়ার পরে নেগেটিভ মোমেন্টটা বের করবা। এই যে দেখো, ট্যান্ডেমের প্রথম ছবিটা কি, ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু পাবা তুমি এখানে। খেয়াল করো, এটা এখানে দেওয়ার চেয়ে তুমি যদি এখানে দাও, তাহলে এখানে ভ্যালুটা ম্যাক্সিমাম, তাহলে এটাতে যখন মাল্টিপ্লাই হবে তখন তুমি এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবা। আবার এই ভ্যালুর সাথে যখন মাল্টিপ্লাই হবে তখন তুমি এখানে আরেকটা ভ্যালু পাবা, তো যোগ করলে এখানে তুমি পাবা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ। আর দেখো, এখানে পজিটিভ পোর্শন কিন্তু একটাই আছে, সো পজিটিভের জন্য তোমার একটা চার্ট দেখাইলেই হবে। আর নেগেটিভের জন্য এটা একবার দেখাবা, আবার এখানে দুইটা হুইল দিয়ে দেখাবা, এখানে একটা হুইল দিবা, এখানে একটা হুইল দিবা। এখানে দিয়েও তুমি একবার চেক করবা কোনটা ম্যাক্সিমাম আসে। এটাই ম্যাক্সিমাম আসবে, বাট তাও এখানে দিয়েও তুমি চেক করবা। এরকম চেক করে করে সবগুলা সিনারিওর জন্য ম্যাক্সিমাম পজিটিভ আর ম্যাক্সিমাম নেগেটিভ বোথ মোমেন্ট এন্ড শেয়ার বের করতে হবে আমাদের। এরপরে আসো লেন লোডের জন্য। এখানে দেখো কি বলছে, ইকুইভ্যালেন্ট লেন লোড মাস্ট বি ইউজড ইন অ্যাডিশন টু ডিজাইন হুইল লোড টু রিপ্রেজেন্ট ট্রাক ট্রেন। দ্যাট মিনস তোমার এখানে লেন লোডটা তোমার অ্যাসাইন করতে হবে। এখন তোমাকে বলছে ম্যাক্সিমাম পজিটিভ, পজিটিভ ম্যাক্সিমামের স্যার জন্য দেখো পজিটিভের এরিয়া হচ্ছে এটা। হ্যাঁ বলো। স্যার টেন্ডেম লোডটা কোনটা, এটা কি কাইন্ডলি একটু বলা যাবে? আচ্ছা, ট্যান্ডেম লোডটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা ছবি যদি দেখাইতে পারতাম ভালো হতো। এটা হচ্ছে ধরো তোমার এরকম ভেহিকেল দেখছো যেগুলো হচ্ছে তোমার ধরো চাকাগুলো অনেক কাছাকাছি থাকে, যে হচ্ছে তোমার উম চাকা কাছাকাছি থাকে বলতে, ধরো মিলিটারি ভেহিকেল গুলা যেগুলা তোমার অনেকগুলা চাকা থাকে, আর আর সবগুলা চাকাই মানে অনেক কাছাকাছি থাকে। যেমন আমি তোমাকে এক কাজ করি, দাঁড়াও, বেটার আমি তোমাকে অনলাইন থেকে একটা ছবি বের করে দেখাই, তাহলে আরো ইজিলি দেখতে পারবা। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যালো? জি স্যার। এই যে দেখো, এই যে এইগুলো দেখছো, এই যে এই জি ভেহিকেলটা স্যার। দেখছো, এই ছবিটা, এখানে কি চাকাগুলো অনেক ক্লোজলি স্পেস না? এটা কিন্তু আমার নর্মাল ট্রাকের মতো না। তো এই গাড়িটাও যখন, এই যে দেখো এটা দেখো, এটা দেখো, তারপরে যে এই গাড়িগুলো দেখছো, এটা যদি জি আমি স্যার। 25 কিপ করে ধরি, এটা কিন্তু অনেক ক্লোজলি স্পেস। তো এত ক্লোজ স্পেসিং যদি থাকে, তখন তোমার এই গাড়িটা মানে অনেক বেশি ইফেক্ট তৈরি করবে মানে ইয়ার ভিতরে। এই যে দেখছো দেখছো কতগুলো চাকা। তো এইটার, এদের জন্য হচ্ছে আমাদের এই ট্যান্ডেম লোডিংটা অ্যাপ্লাই করতে হয়। মানে এই গাড়িটা যদি আমার ব্রিজের উপর উঠে, এরপরেও যেন আমার ব্রিজটা সেফ থাকে, এই বুঝছি হচ্ছে স্যার। আমাদের উদ্দেশ্য।
আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম, ট্যান্ডেমের জন্য আমরা ম্যাক্সিমাম নেগেটিভ আর ম্যাক্সিমাম পজিটিভ বোথ মোমেন্ট এন্ড শেয়ারের ভ্যালুগুলো বের করবো, বের করে হচ্ছে আমরা দেখাবো কত আসে। এরপরে সেম লেন লোডের জন্য, এখন তোমরা বলতে পারো স্যার লেন লোডটা কি জিনিস? লেন লোড হচ্ছে তোমার ধরো ইয়াতে যখন আমাদের জ্যাম লাগে, ট্রাফিক জ্যাম লাগে, তখন দেখছো জি স্যার, একটা লেন একটার পর একটা গাড়ি স্যার, মানে ট্রেইনের অনেক মতো থাকে স্যার। অনেকগুলা গাড়ি ইউডিএল আকারে দেওয়া থাকে না, ইয়ার উপর অ্যাপ্লাই করা থাকে। জি স্যার। ওইটা ওইটা হচ্ছে লেন লোড, ওইটাকে আমরা ইকুইভ্যালেন্ট লেন লোড হিসেবে ধরি। ধরো তোমার, অথবা জ্যাম না, ধরো যে তোমার ফুললি স্যাচুরেটেড ফ্লো, গাড়িগুলো আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু একটা একটার সাথে অনেক বেশি স্পেস মানে অনেক ক্লোজলি একটা একটার সাথে আরেকটা, মানে প্রাইভেট কার গুলা। তো ওইটার জন্য হচ্ছে আমরা লেন লোডটা অ্যাপ্লাই করি, মানে লেন লোডটা ধরে নিই যে এই পরিমাণ লোড গাড়ির মধ্যে যদি থাকে একবারে, মানে টোটাল স্পেসের মধ্যে ধরো, টোটাল লেনটার মধ্যেই ধরো অকুপাইড, তো ওইটা হচ্ছে আমাদের লেন লোড। তো ওইটাকে আমরা ইউডিএল আকারে দেখাই, 640 পাউন্ড পার ফিট। এটা হচ্ছে কোডে বলা আছে, আমি তোমাদেরকে যখন লোডিং পড়াইছি তখন এটা আমি দেখাইছি। তো ওইটা, এইটা তোমরা হচ্ছে অ্যাপ্লাই করবা, এই ইউডিএলটা তোমরা অ্যাপ্লাই করবা কোথায়? এই ম্যাক্সিমাম পজিটিভ যখন বের করবা তখন এই পজিটিভের পোর্শনটাতে শুধু অ্যাপ্লাই করবা। দেখো এখানে কিন্তু বাম পাশেরটা এখানে উঠে কিন্তু নিচে নেমে গেছে, বাট নিচে যেটা নামছে এটা কিন্তু নেগেটিভ, তাই আমরা নিচের পার্টটা নিব না। আমরা শুধু পজিটিভের যে অংশটুকু, এই যে দেখো আমি দেখাচ্ছি পয়েন্টার দিয়ে, এই পজিটিভের যে অংশটুকু আছে জাস্ট এইটুকুর মধ্যে আমরা ইউডিএলটা অ্যাপ্লাই করবো। এন্ড ফর নেগেটিভ ম্যাক্সিমামের জন্য, মোমেন্টের জন্য, আমরা মোমেন্ট ডায়াগ্রামে দেখো নেগেটিভটা যেখানে শুরু হয়েছে, নেগেটিভটা যেখানে শেষ হয়েছে, এই জায়গাতে আমরা ইউডিএলটা অ্যাপ্লাই করে দেবো। তাইলে এইভাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন লোড বের করতে পারবো। লেন লোডের জন্য ম্যাক্সিমাম পজিটিভ এন্ড ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট এন্ড শেয়ার দুইটাই বের করা যাবে। আচ্ছা আসো, তো এখানে দেখো অনেকগুলো সেকশনে দেখানো হয়েছে তোমাদেরকে। এই পজিটিভের জন্য এইটুকু দেখাবা, যখন এটার জন্য পজিটিভ বের করবা শেয়ার, তারপরে যখন এটার জন্য বের করবা তখন হচ্ছে যে এটাতে বের করবা এতটুকু। এটা হচ্ছে নেগেটিভের জন্য, এটা হচ্ছে যখন তুমি নেগেটিভ বের করবা দেখো, নেগেটিভের জন্য তোমার যেহেতু ইউডিএল, ট্রাকের জন্য কি ছিল, ট্রাক আমি শুধু এটুকু ছিল অথবা শুধু এটুকু ছিল। আর যখন তুমি লেন নিবা, লেন তো পুরাটাই লোডেড, তাই তোমার নেগেটিভ যখন নিবা তখন দেখো এই পোর্শনটা নেগেটিভ, আবার এই পোর্শনে নেগেটিভ আছে, তার মানে টোটাল নেগেটিভের মধ্যেই তোমার কিন্তু ইউডিএলটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে তুমি ম্যাক্সিমাম নেগেটিভটা পাবা। আর পজিটিভের জন্য দেখো এখানে পজিটিভের বেশি পার্ট নাই, জাস্ট একটা পার্ট আছে, তাই আমি ওই একটা পার্টে 640 পাউন্ড পার ফিট অ্যাপ্লাই করছি। আর নেগেটিভের পোর্শনে দেখো, নেগেটিভের পোর্শন যেহেতু দুইটা আছে, আমি দুইটাতেই আমার ইউডিএলটা অ্যাপ্লাই করে দেবো। এরপরে তোমাদের ইউডিএল অ্যাপ্লাই করা শেষ হওয়ার পরে কি করবা? কম্বিনেশন অফ শেয়ার এন্ড কম্বিনেশন অফ মোমেন্ট। এই যে তুমি এতগুলা শেয়ার পাইলা, ট্রাক লোডের জন্য পাইছো, দেখো যে ট্রাক লোডের জন্য পাইছো, ট্যান্ডেমের জন্য পাইছো, লেনের জন্য পাইছো, আবার আলফা ক্যালকুলেট করছো শেয়ারের জন্য, ওয়ারিং কোর্সের জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছো, সেলফ ওয়েটের জন্য মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছো, করে প্রত্যেকটা সেকশনে তুমি এই যে ডেড লোড বের করছো, আলফা বের করছো, লাইভ লোড গুলা তিনটা লাইভ লোড বের করছো। এইগুলা সব এখানে বসাবা, এই চারটা ওইগুলা দিয়ে ফিল আপ করবা। তাহলে এই 9টা সেকশনে তোমার এই পুরা চার্ট ফিল আপ হবে। এখন এই চার্টটা যখন তোমার ফিল আপ হয়ে যাবে, তখন তুমি এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা আছে 1 + IM/100, এটা তোমাদের কুইজের কোশ্চেনে কিন্তু ছিল, কুইজ বা ধরো ক্লাস পারফরমেন্স যেটাই বলো, এটা কিন্তু ছিল। তো এটা কি করবা দেখো, লাইভ লোডের সাথে তোমরা ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করবা কার সাথে? এটা মাল্টিপ্লাই করবা ট্রাক এন্ড ট্যান্ডেমের মধ্যে যেটা ম্যাক্সিমাম হয় সেটার সাথে। এরপরে আসো কম্বাইন্ড পজিটিভ শেয়ার এন্ড তোমার মোমেন্ট, ইয়া, কম্বাইন্ড পজিটিভ শেয়ার ফর ট্রাক এন্ড ফর ট্যান্ডেম। ট্রাকের জন্য তুমি একবার কম্বাইন্ড পজিটিভ শেয়ার বের করবা, মানে এখানে সবগুলো ডিভাইড দেখো বলা আছে 1.25 এ কে 1.25 দিয়ে মাল্টিপ্লাই করবা, বি কে তুমি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করবা, এরপরে 1.75 দিয়ে মাল্টিপ্লাই করবা সিজিডি। সি তোমার থাকবে লাইভ লোড যেহেতু, আর 1.75 তো লাইভ লোডের জন্য মাল্টিপ্লায়ার, তো লাইভ লোড দিয়ে সি, জি এন্ড ডি। সি তো কোনটা? সি হচ্ছে তোমার আলফা। জি কোনটা? জি হচ্ছে তোমার আইএম মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর। আর ডি কোনটা? ট্রাকের জন্য। যদি আমি ট্রাক ধরি তাহলে ট্রাকের জন্য। ওকে, এরপরে আসো প্লাস কিন্তু এল দেয়া আছে, এটা ওয়ান না, এটা হচ্ছে এল। এল মানে কি? লেন লোড। লেন লোডটা কি? যে লেন লোডের তোমার যে লেন লোডের জন্য যে শেয়ারটা পাবো, ওই লেনটা যোগ করতে হবে। মানে আলটিমেটলি আমরা যদি ট্রাকের জন্য নেই তাহলে ট্রাক থাকবে প্লাস লেন থাকবে, অথবা ট্যান্ডেমের জন্য নিলে ট্যান্ডেম থাকবে অথবা লেন থাকবে, ট্যান্ডেম থাকবে এন্ড লেন থাকবে।
ট্রাক আর ট্যান্ডেম দুইটা একবারে থাকবে না, দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা থাকবে আমার চার্টে। এরপরে ট্রাক লোডের জন্য শেয়ার বের করবা, ট্যান্ডেম লোডের জন্য শেয়ার বের করবা, দেন লেন লোডের জন্য শেয়ারটা এখানে দেওয়া থাকবে, মানে বের করবে, বের করে তোমরা এখানে বসাবা কত আসে। দেন কম্বাইন নেগেটিভ শেয়ার এন্ড কম্বাইন নেগেটিভ শেয়ার বের করার পরে তোমার ফাইনালি এগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, এই অ্যাবসোলুট ম্যাক্সিমাম অফ HLMN। HLMN কি? এইচ হচ্ছে যে কম্বাইন পজিটিভ শেয়ার, এল, এলটা কি? এলটা হচ্ছে তোমার লেন, লেন লোড শেয়ার, এমটা হচ্ছে যে কম্বাইন নেগেটিভ, আর এনটা কি? কম্বাইন নেগেটিভ শেয়ার ট্যান্ডেমের জন্য, একটা ট্রাকের জন্য একটা ট্যান্ডেমের জন্য। দ্যাট মিনস তুমি কম্বাইন পজিটিভ ট্রাক, কম্বাইন পজিটিভ ট্যান্ডেম, কম্বাইন নেগেটিভ ট্রাক, কম্বাইন নেগেটিভ ট্যান্ডেম, তাহলে এই চারটা তুমি কম্বাইন পাইলা। পাওয়ার পরে ডিজাইন শেয়ার, যেহেতু শেয়ারের জন্য আমরা হোক পজিটিভ শেয়ার হোক নেগেটিভ শেয়ার, আমরা ডিজাইন করার সময় কিন্তু এটা আমলে আনবো না যে এটা পজিটিভ শেয়ার হচ্ছে না নেগেটিভ শেয়ার হচ্ছে। শেয়ারের, যেহেতু শেয়ারের জন্য আমরা রিইনফোর্সমেন্ট একবারই দিব, এই জন্য আমরা অ্যাবসোলুট অফ ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার অফ ট্রাক, ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার অফ ট্যান্ডেম, ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার অফ, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার অফ ট্রাক, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার অফ ট্যান্ডেম, এই চারটা সিনারিওর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইন শেয়ার হবে। আমরা হচ্ছে যে এই কলামটাতে আমরা ওইটা দিয়ে ফিল আপ করে দেবো। এরপরে আসে, এটা পূরণ করার পরে তুমি যাবা হচ্ছে কম্বিনেশন অফ মোমেন্ট। তাহলে মোমেন্টের জন্য কি করবা? মোমেন্টের জন্য সেম, সেলফ ওয়েটের জন্য মোমেন্ট, সেলফ ওয়েট ওয়ারিং কোর্সের জন্য মোমেন্ট, আলফা যেটা বের করছো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ট্রাক লোডের জন্য মোমেন্ট, ট্যান্ডেম লোডের জন্য মোমেন্ট, এরপরে লেন লোডের জন্য মোমেন্ট, এরপরে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা বসাবা, মানে 1.33, এই পুরো টেবিলের মধ্যে তোমাদের 1.33 হবে। এরপর কম্বাইন পজিটিভ ট্রাক আগের মতোই মাল্টিপ্লাই করবা, কম্বাইন পজিটিভ ট্যান্ডেম মাল্টিপ্লাই করবা, ট্রাক লোড মোমেন্ট নেগেটিভ, ট্রাক লোড মোমেন্ট, ট্যান্ডেম লোড মোমেন্ট নেগেটিভ, লেন লোড মোমেন্ট নেগেটিভ, মানে আগেরটা যেমন পজিটিভ সব দিছিলা সেম সিনারিও সেম সিস্টেম, এখানে নেগেটিভ গুলো ইনপুট করবা। করার পরে তুমি কম্বাইন নেগেটিভ মোমেন্ট, কম্বাইন নেগেটিভ মোমেন্ট ফর ট্রাক, কম্বাইন নেগেটিভ মোমেন্ট ফর ট্যান্ডেম, এটা করলে তুমি এই দুইটা রোতে কিন্তু তুমি কম্বাইন নেগেটিভ পাবা। এরপরে আসো ডিজাইন পজিটিভ মোমেন্ট, ডিজাইন নেগেটিভ মোমেন্ট, বুঝছো? তো ডিজাইন পজিটিভ কি হবে? দেখো, শেয়ারের ক্ষেত্রে আমরা ডিজাইন মোমেন্ট জাস্ট একটাই ধরছিলাম, কারণ কি? ওই চারটা থেকে যেটাই আসুক, মানে পজিটিভ নেগেটিভ যাই আসুক, ডিজাইন আমি একবারই করছি। বাট মোমেন্টের জন্য আমরা দুইটা ডিজাইন অ্যাপ্লাই করতে হবে। নেগেটিভ মোমেন্টের জন্য একরকম রড দিতে হবে, পজিটিভ মোমেন্টের জন্য আরেক রকম রিইনফোর্সমেন্ট দিতে হবে। এই জন্য আমি কি করছি, পজিটিভ মোমেন্ট নিছি এইচ এন্ড আই এর মধ্যে যেটা ম্যাক্সিমাম। এইচ এন্ড আই কি? ট্রাক এন্ড ট্যান্ডেমের জন্য যেটা ম্যাক্সিমাম, এন্ড ট্রাক এন্ড ট্যান্ডেমের জন্য যেটা ম্যাক্সিমাম ফর নেগেটিভ, এটা হচ্ছে এখানে, যেটা পজিটিভ সেটা এখানে। এভাবে এই দুইটা, এই টেবিলের এই দুইটা ধরো কলাম ফিল আপ করতে হবে। এই দুইটা কলাম পর্যন্ত ফিল আপ করলে তোমার এই টেবিলটাও কমপ্লিট। দ্যাট মিনস তুমি কিন্তু এখানে ইয়া পাচ্ছ, মানে ডিজাইন করার জন্য তোমার ম্যাক্সিমাম শেয়ার, ম্যাক্সিমাম মোমেন্ট, এই দুইটাই তুমি পাইছো। এখন তুমি হচ্ছে ডিজাইনে যাও। এখন আসলে ডিজাইনে আমরা কিভাবে ডিজাইনটা করবো, ফার্স্ট অফ অল দেখি। এতক্ষণ আমরা ইন্টেরিয়র গার্ডেনের জন্য এই যে টেবিলটা বের করছি, এগুলো সব ছিল ইন্টেরিয়র গার্ডেনের জন্য। এখন আসো, তোমরা ইন্টেরিয়র গার্ডেনের মোমেন্ট বের করছো, বাট তোমরা এক্সটেরিয়র গার্ডারের কোনো অ্যানালাইসিস এখনো করো না। তো আসো, এক্সটেরিয়র গার্ডারের অ্যানালাইসিস করতে গেলে আমাদের আসলে কি কি জিনিস দেখতে, মানে কি কি ডিফারেন্সটা কি আসলে ইন্টেরিয়র আর এক্সটেরিয়রের সাথে। দেখো, ইন্টেরিয়র গার্ডারটা ছিল এই যে মাঝখানে কোনো একটা গার্ডার, যেটা দুই পাশ থেকে কন্ট্রিবিউশন আসতেছিল। বাট আমাদের এক্সটেরিয়র গার্ডারটা কিন্তু একদম এই যে এই পাশের গার্ডারটা, একদম তোমার কর্নারের যে গার্ডারটা সেটা। তো কর্নারের গার্ডার যদি হয়, এখানে দেখো কর্নারের গার্ডারে কি কি আছে। এখানে এই বাম পাশ থেকে তোমার কার্ভের একটা লোড আসবে, রেলিং এর একটা লোড আসবে, তারপরে ওয়ারিং করছে তোমার, তারপরে সেলফ ওয়েট তো তোমার থাকবেই, গার্ডারের নিজস্ব সেলফ ওয়েট। এরপরে তোমার ওয়ারিং সার্ফেসের লোডটা আসবে হচ্ছে এখান থেকে, মানে এই হাফ থেকে, এই পাশ থেকে। এরপরে দেখো তোমার এই যে ডায়াফ্রাম গুলা, এই ডায়াফ্রাম গুলা, এই যে ডায়াফ্রাম গুলা, দেখো যে ইন্টেরিয়র গার্ডার, এই যে দেখো সেই ইন্টেরিয়র গার্ডার, তার জন্য ডান পাশ থেকে একটা, বাম পাশ থেকে একটা, দুই পাশ থেকে কিন্তু ডায়াফ্রামের কন্ট্রিবিউশন আসতেছে। এই ডটেড লাইনটা কিন্তু আমার ডায়াফ্রাম। কিন্তু এক্সটেরিয়র গার্ডারের জন্য খেয়াল করো ইন্টারেস্টিংলি, তার কিন্তু এক পাশ থেকে কন্ট্রিবিউশন আসতেছে, মানে ডায়াফ্রামের। এই জন্য ডায়াফ্রামের লোডটা কিন্তু আমরা অর্ধেক করে নিব। এখানে দেখো কি বলছে,
এই যে কনসেন্ট্রেটেড লোড গুলা ছিল, এগুলা কিন্তু কার জন্য ছিল আমি তোমাদের ক্লাসে দেখাইছি, এগুলা সব আমাদের অফলাইন ক্লাসে। এগুলা কিন্তু আমার ডায়াফ্রামের লোড, মানে এই যে ডায়াফ্রাম গুলো তুমি যে কানেক্ট করছো প্লেসে প্লেসে, তো ওই প্লেস গুলা থেকে তোমার ডায়াফ্রাম কিন্তু আসতেছে। যদি কেউ ডায়াফ্রামের কনফিগারেশন ভুলে যেয়ে থাকো, আমি তোমাদেরকে আবার ব্যাকে যাই, ব্যাকে যাই হচ্ছে দেখাই ডায়াফ্রামটা কেমন ছিল। এই যে দেখো, এই যে এইগুলো হচ্ছে ডায়াফ্রাম। তাহলে এই ডায়াফ্রাম গুলো কিন্তু একদম কন্টিনিউয়াসলি নাই, এটা বিভিন্ন স্পেসিং পরে পরে বিভিন্ন জায়গায় আছে। তো এই ডায়াফ্রাম গুলো তোমার হচ্ছে যেখানে আছে, এই যে দেখো ডায়াফ্রাম এখানে একটা আছে, ডায়াফ্রাম এক সারি, এখানে এক সারি। তো দেখো এই যে এক্সটেরিয়র যে গার্ডারটা, এই যে এটা হচ্ছে এক্সটেরিয়র গার্ডার। এই এক্সটেরিয়র গার্ডারের মধ্যে দেখো ডায়াফ্রাম কিন্তু মাত্র এক পাশ থেকে অ্যাক্ট করতেছে এর উপরে। বাট ইন্টেরিয়র গার্ডার যে আছে, যে এই গার্ডারটা ইন্টেরিয়র গার্ডারটা, এর মধ্যে কিন্তু দুই পাশ থেকেই তোমার ডায়াফ্রামের কন্ট্রিবিউশন আসতেছে। দ্যাট মিনস তুমি ইন্টেরিয়র গার্ডার ডিজাইনের সময় ডায়াফ্রামের যে লোড গুলা তুমি কনসেন্ট্রেটেড লোড গুলা ধরছিলা, এই প্রত্যেকটা পয়েন্টে সেই লোড গুলা হয়ে যাবে তোমার অর্ধেক এক্সটেরিয়র গার্ডারের জন্য। তো আসো আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। ইন্টেরিয়র গার্ডার আমাদের পড়া হয়ে গেছে। তো দেখো কি বলছে, লোডস ফ্রম ডায়াফ্রাম P1 P2 এটসেট্রা শ্যাল বি হাফ। হাফ মানে হচ্ছে অর্ধেক করে ফেলতে হবে এগুলো, এই যে P1 P2 যেগুলো পাইছিলে এগুলো প্রত্যেকটা দুই দিয়ে ভাগ দিও। ভাগ দিয়ে তুমি হচ্ছে এই এখানে কনসেন্ট্রেটেড লোড গুলা বসাবা। এরপর ট্রাপিজয়েডাল লোড শ্যাল রিমেইন আনচেঞ্জড। কারণ ট্রাপিজয়েডাল লোড এটা কেন আসছিল বলতো, এটা আসছিল হচ্ছে পিয়ার এর জায়গায় আমি যে পরিমাণ, যেখানে পিয়ারটা আছে সাপোর্টে, এই দেখো এখানে পিয়ার আছে, এখানে আমি ক্রস সেকশনটাকে একটু মোটা করে দিছিলাম, ডেপটা বাড়াই দিছিলাম, মানে গার্ডারের ডেপ এইচপি দিছিলাম একটু বড় গার্ডার থেকে। তো ওখানে যে লোডটা আসছিল ইন্টেরিয়র গার্ডারও একটু বড়ই হবে, এক্সটেরিয়র গার্ডারও ওখানে সেম পরিমাণই তোমার এক্সটেন্ড করতে হবে। দ্যাট মিনস এটা কোনো চেঞ্জ হবে না, এটা তোমার ক্যালকুলেশন করলে কোনো সমস্যা নাই। বাট কনস্ট্যান্ট ইউডিএল যেটা ছিল তোমার, এই যে ইউডিএল এটা, এটা কেন আসছিল বলতো? এটা আসছিল তোমার সেলফ ওয়েটের জন্য, যেখানে সেলফ ওয়েটও চেঞ্জ হয়ে যাবে। এরপর গার্ডারের সেকশন কার্ভ, কার্ভের জন্য আসবে, এটা যে আমার ইন্টেরিয়র গার্ডারে ছিল না। রেলিং এর জন্য আসবে, এটা কিন্তু আমার আগে ছিল না বাট এখন আছে। তাহলে এটা কিন্তু আমার রিক্যালকুলেট করতে হবে। সিমিলারলি তোমার এই যে যখন তুমি সবগুলো লোড এখানে অ্যাপ্লাই করে ফেলবা এইভাবে, তখন তুমি এই নয়টা সেকশন আগের মতো নয়টা সেকশন তোমার তখন এই সেম এসএফডি আর বিএমডি আঁকতে হবে। এরপর আসো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তোমরা ইন্টেরিয়র গার্ডারের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করছো, বাট এক্সটেরিয়র গার্ডারের জন্য তাহলে কি করবা? তুমি কি আবার নতুন করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে যাবা, নাকি তুমি আবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা ইন্টেরিয়র থেকে কোনো একটা হেল্প নিতে পারবা? এটার আনসার হচ্ছে আমি ইন্টেরিয়র থেকেই হেল্পটা নিব। দেখো আলফা এক্সটেরিয়র গার্ডারের জন্য যখন মোমেন্টেজ বের করবা, আলফা ই এম দিয়ে বোঝাচ্ছে ফর মোমেন্ট আলফা, যেটা হচ্ছে এক্সটেরিয়র গার্ডারের জন্য, ইকুয়াল টু ই মাল্টিপ্লাইড বাই আলফা আই এম। আলফা আই মানে হচ্ছে আইতে বোঝাচ্ছে ইন্টেরিয়র গার্ডার, এম হচ্ছে মোমেন্ট। দ্যাট মিনস তুমি ইন্টেরিয়র গার্ডারের যে মোমেন্টটা তুমি পাইছো, এটাকে তুমি যদি ই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে এক্সটেরিয়র গার্ডারের জন্য মোমেন্টের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা সেটা। টিয়ারের জন্য সেম, তুমি আলফা ই ভি ইকুয়াল টু ই মাল্টিপ্লাইড বাই আলফা আই ভি। আলফা আই ভি হচ্ছে ইন্টেরিয়র গার্ডারের জন্য শেয়ার, ই হচ্ছে মাল্টিপ্লায়ার, এটা দিয়ে তোমার মাল্টিপ্লাই করতে হবে। এখন এই ইটা কি, ই এর তোমার ডেফিনেশন হচ্ছে ই হচ্ছে 0.77 প্লাস ডিই বাই 9.1। আর এটা হচ্ছে মোমেন্টের জন্য। আর ডিটা কত হবে, -1 থেকে 5.5 এর ভিতরে যখন থাকবে তখনই এটা পসিবল। এখন দেখো তাহলে এই ডিটা আমি কোথেকে ক্যালকুলেট করবো? ডিটা ক্যালকুলেট করতে হবে আমার এই যে তোমার এক্সটেরিয়র গার্ডারের যে যে তোমার এক্সটার্নাল যে সার্ফেসটা আছে, যে একদম শেষ সার্ফেসটা, এই এক্সটেরিয়র সার্ফেস থেকে তোমার সেকশনের সেন্ট্রয়েড পর্যন্ত, তার দ্যাট মিনস ডি কত হবে? ডি হবে BW/2। এক্সটেরিয়র গার্ডারের যে তোমার উইথ, এই উইথ কে তুমি 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে ডি। তো এই ডিটা যদি তোমার -1 থেকে 5.5 এর মাঝে থাকে, তাহলেই তুমি একমাত্র এই সিম্পলিফাইড মেথডে তুমি একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে তুমি ইন্টেরিয়রটাকে এক্সটেরিয়রে কনভার্ট করতে পারবা। আর সেম শিয়ারের জন্য কি করবা? শিয়ারের জন্য 0.6 প্লাস DE/10। এখানে তুমি যদি ডি এর মানটা বসাও, যে ডি কত, ডি হবে তোমার উইথের অর্ধেক। তো এটা যদি বসাও তাহলে তোমার আনসার পাবা। আর ডিটা অবশ্যই ফিটে নিতে হবে। ওকে।
তো এখন দেখো এখানে কি বলছে, নাও প্রিপেয়ার দ্য লোড কম্বিনেশন টেবিলস ফর শিয়ার অ্যান্ড মোমেন্ট। ডেড লোড ভ্যালুস শ্যাল বি রিক্যালকুলেটেড বেসড অন রিভাইজ লোডিং, যেটা আমি আগেই বলছি, ডেড লোড ভ্যালু গুলো তোমার সব রিক্যালকুলেট করতে হবে। লাইভ লোড ভ্যালুস মে বি ডাইরেক্টলি কপিড ফ্রম প্রিভিয়াস লোড কম্বিনেশন টেবিলস অ্যান্ড কম্বিনেশনস মে বি পারফর্মড উইথ আলফা ভ্যালুস ফর এক্সটেরিয়র গার্ডার। দ্যাট মিনস কি হয়েছে, তুমি আলফা ভ্যালু যদি পাও, তাহলে তুমি ইন্টেরিয়র গার্ডার থেকে যে মোমেন্টের ভ্যালু গুলো পাইছো ডিরেক্টলি কপি করে ফেলতে পারবা। বা ডেড লোডটা তোমার ক্যালকুলেট করে আনতে হবে, কারণ ডেড লোড এখানে রেলিং আছে, কার্ভ আছে, আবার সেলফ ওয়েট আছে, আবার ওয়ারিং করছে, এখান থেকে হাফটা আসতেছে। এই জন্য আমরা ডেড লোডটা নতুন করে ক্যালকুলেট করব, আর লাইভ লোডটা ক্যালকুলেট করবো না। লাইভ লোডটা হচ্ছে এই মাল্টিপ্লাই ক্যালকুলেট করব, করে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেট করব, করে আমরা লাইভ লোডটা কনভার্ট করে নেব। তো দেখো আমি এস্টো টেবিলটা তোমাদেরকে দেখাইছি। এস্টো টেবিলে কি বলতেছে, এই যে যদি তোমার নাম্বার অফ গার্ডার, সরি, হ্যাঁ, নাম্বার অফ সাপোর্ট মানে বিম, নাম্বার অফ বিম যদি তোমার 3-এর বেশি হয়, তখন তুমি এই সিম্পলিফাইড মেথড ইউজ করবা। আর যদি এটা 3 হয়, তাহলে তুমি কিন্তু 3 বা 3-এর কম হয়, তখন কি বলছে দেখো, তখন বলছে তুমি এই এর যে ভ্যালুটা পাইছো, এটা তোমার ইউজ লেসার অফ দ্য ভ্যালুস অবটেন ফ্রম ইকুয়েশন অ্যাবাভ উইথ এন ইকুয়াল টু 3 অর লিভার রুল। তুমি লিভার রুল অ্যাপ্লাই করতে হবে তখন। দেন লিভার রুল অ্যাপ্লাই করার পরেও লিভার রুলে যত আসে আর এই ইকুয়েশন দিয়ে যত আসে, এর মধ্যে যেটা কম সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এই ক্লাসের এক্সাম্পলে আমাদের গার্ডারের সংখ্যা হচ্ছে 4-এর বেশি, অথবা 4-এর সমান অথবা বেশি সবারই। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই লিভার রুল অথবা এগুলো অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট আমরা এই চার্টের উপরের পার্টে অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে অ্যাস্টো কোডে দেওয়া আছে, আমি তোমাদেরকে এই কোডের স্ক্রিনশট গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন কোডটা ভালো মতো পড়তে পারতে পারো। এরপরে আসো শেয়ার, এক্সটেরিয়র গার্ডের শেয়ার। এই টেবিলটা আবার ফিল আপ করবা, আমি টেবিলটা দিতে একবার বলছি, আর বলার দরকার নাই। জাস্ট মোমেন্টটা তুমি এক্সটেরিয়র গার্ডারের জন্য নিবা। এই সেম এক্সটেরিয়র গার্ডের জন্য একবার শেয়ার নিবা, একবার মোমেন্ট নিবা, নিয়ে পরে হচ্ছে এই টেবিলটা ফিল আপ করবা। দেন ধরো তোমার ফিল আপ করা হয়ে গেছে। এখন আসো তোমার ডিজাইন। এই যে তোমার মোমেন্টটা তুমি পাইছো, মোমেন্ট পাওয়ার পরে তুমি যখন ডিজাইনে যাবা, তখন কি মোমেন্টটাকে কি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, করে তোমার হচ্ছে ডিজাইনের জন্য ক্যাপাসিটি বের করতে হয়, দেন ডিজাইন করতে হয়। তো এই জন্য আমাদের আগে রেজিস্ট্যান্স ফ্যাক্টর গুলো বের করতে হবে, নাহলে আমরা ডিজাইন করতে পারবো না। তো রেজিস্ট্যান্স ফ্যাক্টর 5। তো এই 5টা আমরা কত নিব, অ্যাস্ট্রো 2012 থেকে এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, এই পার্টটুকু। তো অ্যাস্ট্রো 2012 কি বলছে, বলছে ফর টেনশন কন্ট্রোল রিইনফোর্স কংক্রিট সেকশনস এজ ডিফাইন্ড ইন আর্টিকেল এত। আমি এখানে যাচ্ছি না, আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো টেনশন কন্ট্রোল সেকশনটা আসলে কি। তো যদি টেনশন কন্ট্রোল সেকশন হয়, আমাদের জন্য টেনশন কন্ট্রোল সেকশন হচ্ছে আমাদের বিম, সেক্ষেত্রে আমি 0.9 ধরবো, মানে ফ্লেক্সারে ডিজাইন করতে যাবো যখন। আর যদি শেয়ারে ডিজাইন করতে যাই, তখন হচ্ছে 0.9 নিব। মানে দুই ক্ষেত্রেই শেয়ার এন্ড তোমার ফ্লেক্সার, দুই ক্ষেত্রেই আমি ডিজাইন করার সময় ফাইয়ের মান নিব হচ্ছে কত, 0.9। এটা কিন্তু আমাদের কনভেনশনাল ডিজাইনের সাথে কিন্তু একটু চেঞ্জ আছে। আমরা নর্মালি ফাই কিন্তু 0.9 থেকে কম ধরি যখন শেয়ারের জন্য ডিজাইন। বাট এখানে শেয়ারের জন্য 0.9 ধরবো, টর্শনের জন্য শেয়ারের জন্য 0.9 ধরবো, মোমেন্টের জন্য 0.9 ধরবো। তো এটা কিন্তু মাথায় রাখবে। এখন আসো, তোমারটা যদি টেনশন কন্ট্রোল আর কম্প্রেশন কন্ট্রোল কি আগে একটু বুঝো। And তোমারটা যদি টেনশন কন্ট্রোল না হয়, তখন তুমি ফাই আসলে কত ধরবে। দেখো কি বলছে, compression control and tension control sections are defined in article এত, যে রেস্টোর আর্টিকেলে দেয়া আছে। এটা আসলে কি, এটা বলে as those that have net tensile strain in the extreme tension steel at nominal strength less than or equal to compression control strain limit or equal or greater than 0.05 respective. That means compression control এর জন্য তোমার compression control limit state এর চেয়ে কম থাকতে হবে, less than or equal to। বাট আমাদের এখানে দরকার হচ্ছে আমাদের টেনশন কন্ট্রোল সেকশন। তো টেনশন কন্ট্রোল সেকশনের জন্য বলছে তোমার স্ট্রেন থাকতে হবে, মানে লিভারের স্ট্রেন থাকতে হবে 0.05 এর থেকে ইকুয়াল অর গ্রেটার। তাহলে এই চার্টটা দেখো, এই চার্টে কি বলা আছে, এরকম একটা চার্ট তোমরা এসিআই কোড থেকেও দেখে আসবে। এটা হচ্ছে অ্যাস্ট্রো কোডের চার্ট, এসিআই কোডে এরকম একটা চার্ট আছে। তো অ্যাস্ট্রোর যে চার্টটা আমাদের লাগবে হচ্ছে এই যে ডটেড লাইন, যেটা এটা হচ্ছে আমাদের লাইন, কারণ আমরা নন প্রি স্ট্রেস সেকশন নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু প্রি স্ট্রেসিং দিচ্ছি না।
তো যদি নন প্রিস্ট্রেস হয়, দেখো যখন আমার, আগে তুমি বাম পাশের ছবিটা একটু দেখো। এই ছবিটা নেওয়া হয়েছে, ফাইটা ক্যালকুলেট করা হয়েছে কার সাথে? বাম পাশের ছবিটা নেওয়া হয়েছে তোমার 60 গ্রেড রিইনফোর্সমেন্ট, তার মানে এফও এর মান 60 কে এসআই, 60 কে এসআই এর জন্য তোমার হচ্ছে এই ছবিটা আর এই টেবিলটা ডেভেলপ করা হয়েছে। তো দেখো এখানে কি, এটা হচ্ছে বটম রিইনফোর্সমেন্ট, মানে মেইন রিইনফোর্সমেন্ট আর কি। এটাকে আমরা হচ্ছে দুইটা ডটের, তো তো আমরা সাইড ভিউ দেখতে গেছি, সাইড ভিউ আমরা হচ্ছে দুইটা সলিড লাইন দিয়ে দেখাইছি। এটা হচ্ছে টেনশন রিইনফোর্সমেন্ট। আর একদম উপরের কম্প্রেশন ফেস থেকে নিচের টেনশন ফাইবারের ডিস্টেন্স হচ্ছে ডি টি। তো ডিটি যদি হয়, আর নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে সি, তাহলে এ ইকুয়াল টু বিটা ইন্টু সি। তাহলে সি সমান কত? এ বাই বিটা ওয়ান। এটা দিয়ে আমরা সি বের করতে পারি। এগুলো আমরা কংক্রিট স্ট্রাকচার ডিজাইনে পড়ে আসছি। তো এখানে দেখো, যদি আমাদের এই স্ট্রেনটা, এই যে টেনশন রিইনফোর্সমেন্টের যে স্ট্রেন, এটা যদি আমার 0.001 থেকে 0.002 এর মধ্যে থাকে, দ্যাট মিনস তখন আমি থাকবো কোথায়? তখন আমি থাকবো কম্প্রেশন কন্ট্রোল রিজন। তখন আমি ওয়ার্নিং পাবো না, আমি সিগনিফিকেন্ট ইল্ডিংও পাবো না আমার রিইনফোর্সমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফাইয়ের মান ধরে নেবো এই যে এই রেঞ্জে 0.75। বাট যখন আমার এটা 0.05 থেকে বেশি হবে আমার স্ট্রেন, তখন কিন্তু আমি থাকবো হচ্ছে এই যে এই রিজনে। এই রিজনে আমার ফায়ার মান কত? 0.9। এটাই বলছে যে যদি তুমি টেনশন কন্ট্রোল রিজনে থাকতে চাও, তোমার রিইনফোর্সমেন্টের স্ট্রেন হইতে হবে 0.005 থেকে বেশি। সেক্ষেত্রে তুমি কিন্তু ইউজ করতে পারবে ফায়ার মান 0.9। আর যদি তুমি কোনো কারণে ধরো, কোনো কারণে তোমার ফায়ার মানটা স্যাটিসফাই করলো না, 0.005 থেকে কম আসলো, তখন তুমি কি করবা? তখন তুমি এখানে এটা অ্যাপ্লাই করবা, ফায়ার মান 0 প্লাস 0.65, 0.65 প্লাস 0.15 ইন্টু ডিটি বাই সি মাইনাস ওয়ান। এইটা যদি বসাও, বসালে তুমি হচ্ছে পাবা ডিটি কি সি কি, আমি একটু আগে আলোচনা করছি। তো এভাবে তুমি ফাই ক্যালকুলেট করতে পারো। বাট আমরা এই ল্যাবের জন্য আমরা যেটা করব, আমরা এত কমপ্লেক্সিটিতে যাবই না। আমরা যেটা করব, আমরা প্রথমে আমরা ডিজাইন করার সময় ধরে নিব, ডিজাইনটা এমন ভাবে করবো, রিইনফোর্সমেন্ট গুলো এমন ভাবে বসাবো যেন আমার সেকশনটা ইটসেলফ তোমার টেনশন কন্ট্রোল রিজিয়নেই থাকে। তাহলে আমি ফাইটা ডিরেক্টলি 0.9 বসাই দিতে পারবো, এইটা ক্যালকুলেট করতে হবে না। বাট যদি কখনো লাগে তোমাদের, যদি ধরো যে ওই কুইজে বা ধরো যে ক্লাস পারফরমেন্স আমি দেই যে এপসাইলন টি এর মান তুমি দেখতেছো কম আসতেছে, তখন কিন্তু এই যে এই চার থেকে এই ভ্যালুটা দিয়ে কিন্তু ম্যাথটা করতে হবে, ফাইটা বের করতে হবে। তাহলে ফাই বের করার পরে কি করবা? তুমি নমিনাল রেজিস্ট্যান্স তুমি বের করছো, এমএন, এটাকে তোমার কমায় নিতে হবে অ্যাজ ইউজুয়াল, আমরা যে নর্মাল ডিজাইন যে করে আসি সেরকমই। তাহলে নমিনাল রেজিস্ট্যান্স পাইতে গেলে কি করতে হবে? ডিজাইন রেজিস্ট্যান্স পাইতে গেলে কি করতে হবে? ফাই এমএন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ফাই কত? ফাই আমরা একটু আগে দেখে আসছি। তাহলে আমরা এম আর পাবো, যেটা হচ্ছে আমার ফ্যাক্টর রেজিস্ট্যান্স। এখন আসো, তুমি রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে চাও, তাই তো? এখন রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে গেলে ফ্যাক্টর, ফাই ফ্যাক্টর, মোমেন্ট এন্ড শিয়ার, এগুলো আমরা জানি। পজিটিভ রিইনফোর্সমেন্টটা কিভাবে নিব? পজিটিভ স্টিলটা এস গ্রেটার ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখন ডি মাইনাস এ বাই টু কে 0.95 ডি হিসাবে তুমি এজিউম করতে পারো, ঠিক আছে? তো এটা তুমি করতে পারো। তো এটা যদি করো, তাহলে তোমার ফার্স্ট রান পাইলা, প্রথম ট্রায়াল। এভাবে তুমি সেকেন্ড আরেকটা ট্রায়াল দিবা, এই ট্রায়াল দিয়ে যে তুমি রিভাইজ করে করে তুমি এএস বের করো। এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা আরসিসি থিওরি কোর্সে উপরে আসছি। আর স্ল্যাব ডিজাইনের সময় আমরা এইসব এই চেকগুলো দিছি। তো এটা আমরা ফ্যামিলিয়ার। এখন তুমি দেখবা এএসটা আসলে এএস মিনিমামের থেকে বেশি কিনা। তো এএস মিনিমাম থেকে বেশি যদি না হয়, তাহলে দেখবো তোমার ওই ওয়ার্নিং স্টেজে যাওয়ার আগেই সেটা মানে সাডেন ফেল করে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? 200/FY/BWD, এটার থেকে আমাদের স্টিলটা একটু বেশি দিতে হবে। এরপরে আসো, এটা হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্ট, এর থেকে বেশি দিতে হবে। এরপরে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বিই, এটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটা একটা টি বিম। তো টি বিমের জন্য ইফেক্টিভ স্পেসিং নিতে হবে, গার্ডারের স্পেসিংটাই নিয়ে নিবা তোমরা। তোমরা টি বিম ডিজাইনের সময় থিওরিতে অনেক কিছু পড়ছো, স্পেসিং অথবা তোমার ওই আরো অনেক, আরো চারটা ক্রাইটেরিয়া দেওয়া ছিল। বাট আমাদের এই ব্রিজ ডিজাইনের জন্য আমরা হচ্ছে গার্ডারের যে স্পেসিং, একটা গার্ডার থেকে আরেকটা গার্ডারের যে স্পেসিং, এটা আমরা এসটা ধরে নিব বি এর সমান। তার মানে এখানে যখন তুমি বি লিখবা, এটা তুমি এস ধরে নিবে। তো এইভাবে তুমি পজিটিভ মোমেন্টের জন্য তুমি হচ্ছে বের করবা তোমার কত আসে।
দেন এস যখন তুমি পাবা, এস পাইলে তুমি এটাও আবার বের করে নিও, এ কত পাইছো। দেন এ যদি পাও, তুমি বিটা ওয়ান বের করবা। বিটা ওয়ান কেমনে বের করবা আমি একটু পরে স্লাইডে দেখাচ্ছি। তাহলে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস হবে সি ইকুয়াল টু এ বাই বিটা ওয়ান। এটা তুমি ফ্যামিলিয়ার এটা, এই ইকুয়েশনটা নিয়ে, কারণ তোমরা হচ্ছে আরসিসি থিওরিতে এটা পড়ে আসছো। এরপর চেক করবা সি কি তোমার 3/8 ডি এর থেকে কম কিনা। দেখো এস্টো কোডে যেটা বলছে 3/8 যদি তুমি করো তুমি পাবা হচ্ছে 0.75 এর মতো। বাট এস্টো কোডে বলছে তুমি যদি 0.42 ডি, না 3/8 করো তুমি পাবা হচ্ছে 0.375 এর মতো। বাট এস্টো কোডে বলছে তুমি যদি 0.42 ডি এর থেকে কম থাকো তোমার সি এর ভ্যালু, তাইলেই তুমি টেনশন কন্ট্রোল স্টেটে থাকবা। এটা হচ্ছে রিসার্চ থেকে প্রাপ্ত। তো আমরা কি করতেছি, আমরা আরো কম গেছি, আমরা আরো লিমিটটা আরো বেশি কমাই ফেলছি। আমরা কমাই বলছি কি যে 3/8 ডি এর থেকে কম নিতে হবে তোমার সি, তাহলে তুমি কম টেনশন কন্ট্রোল স্টেটে থাকবে। তাহলে তুমি থাকবাই আসলে 0.42 ডি থেকে কম হইলেই তুমি টেনশন স্টেটে থাক, টেনশন কন্ট্রোল রিজিয়নে থাকতেছ। তো যদি তুমি 3/8 মানে 0.375 থেকে কম নাও, তাহলে তুমি অবশ্যই কম থাকবা। তাহলে তুমি বাই ডিফল্ট তুমি কিন্তু টেনশন কন্ট্রোল রিজিয়নে পড়ে গেছো। তো এটা যদি পড়ো তাহলে তখন তোমার ফায়ার মান তো 0.9, ASFY DS মাইনাস A/2, খুবই ইজি। এটা করে ফেলবা। এটা হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য তুমি রিইনফোর্সমেন্ট বের করতে হবে। এরপর তুমি ক্যাপাসিটিটা বের করবা, এমইউ এর ভ্যালুটা কত আসে। তুমি যদি রিইনফোর্সমেন্ট দিয়ে ফেলছো, এখন তুমি ক্যাপাসিটি বের করে দেখবা যে তোমার ক্যাপাসিটিটা আসলে কত। এরপরে আসো নেগেটিভ স্টিলের জন্য কি করবা। যদি নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তোমার তো নেগেটিভ মোমেন্টও আছে, সেক্ষেত্রে ক্যালকুলেশন সেম হবে। জাস্ট ইফেক্টিভ উইথটা তোমার হয়ে যাবে গার্ডারের যে উইথ সেটা, মানে তোমার ওই টি এর যে তোমার উপরের মাথাটা, যেটা তুমি এস এর সমান নিছিলা, সেটা নিতে পারবে না। তুমি নিবা হচ্ছে বিই, মানে বি, তখন বিটা হয়ে যাবে BW, মানে ওয়েভের যে তোমার উইথটা সেটা। এখন আসলে তোমাদেরকে একটু বুঝাই যে টেনশন কন্ট্রোল আর কম্প্রেশন কন্ট্রোলটা এগুলো তুমি কিভাবে বের করবা, যদি ধরো যে কুইজে বা ধরো তোমার ক্লাস পারফরমেন্স আমি দিয়ে দিই। তো দেখো কি বলছে, fractions are tension controlled when the net tensile strain in the extreme tension steel is equal to or greater than 0.005, just as the concrete in compression reaches its assumed strain limit of 0.03. এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে দেখো, কংক্রিটের সাথে তারা স্টিলের থিসিসটা রিলেট করার চেষ্টা করতেছে। কংক্রিটের যখন স্ট্রেন হবে 0.03, এটা মানে কি, এটা মানে হচ্ছে কংক্রিটের এই স্ট্রেনটা হচ্ছে ক্রাশিং স্ট্রেন, বুঝছো। যদি কংক্রিটের মধ্যে কোনো ভাবে 0.03 স্ট্রেন রিচ করে, দ্যাট মিনস ওইটা কিন্তু কংক্রিটটা ক্রাশ করে ফেলবে, মানে কংক্রিটটা ফেল করবে, ক্রাশিং হয়ে ফেল করবে। কংক্রিট এর চেয়ে বেশি স্ট্রেন নিবে না। সো তার মানে আমি চাচ্ছি আমার রডটা 0.005 স্ট্রেন পর্যন্ত যাক, যখন আমার কংক্রিটটা ক্রাশ করবে, মানে আপার কংক্রিটটা ক্রাশ করবে। দেখো এই নিচেরটা কিন্তু টেনশন, তাহলে নিচে যখন দেখো বড় হচ্ছে, টেনশন ডেভেলপ করতেছে আস্তে আস্তে, আর উপরে কিন্তু কম্প্রেশন ডেভেলপ করতেছে। যদি বেন্ডিংটা তুমি এভাবে নাও, তাহলে তোমার কম্প্রেশনে যাওয়ার পরে এটা কিন্তু ঠিক ক্রাশিং এর মুহূর্তে 0.003 স্ট্রেনে যখন কংক্রিটটা যাবে, সাথে সাথে তোমার স্ট্রেনটাও আমি চাচ্ছি 0.005-এ থাকুক। তাইলে আমি থাকবো কি, তাইলে আমার সেকশনটাকে আমি বলবো টেনশন কন্ট্রোল সেকশন। দেন টেনশন কন্ট্রোল সেকশনের জন্য কি হবে, এপসাইলন এস আমি ক্যালকুলেট করতে পারবো এভাবে, ডি মাইনাস সি বাই সি ইন্টু ইসি এপসাইলন সি। এপসাইলন সি এর মান কত, 0.003। এটা এখানে বসাবা, বসালে তুমি কি পাবা, এপসাইলন এস পাবা। ডিটা কত, ডিটা হচ্ছে এই যে কম্প্রেশন ফাইবারের এক্সট্রিম ফেস থেকে একদম নিচে তুমি টেনশন রিইনফোর্সমেন্টের একদম নিচে পর্যন্ত যাবা, দিয়ে তুমি পাবা হচ্ছে ডিটি। তো ওই ডিটা এখানে বসাবা, ডি মাইনাস সি। সি কত, সি হচ্ছে এ বাই বিটা ওয়ান। তাহলে এ কত, এ হচ্ছে বিটা ওয়ান, সি এটা আমরা জানি। এ হচ্ছে তুমি ক্যালকুলেট করবা ওই আগের ইকুয়েশন থেকে, এখান থেকে D-A/2, এটা। তো এ যদি পাও তাহলে সি পাবা। সি পাইতে গেলে দেখো আমাদের একটা বিটা ওয়ান লাগে। এই বিটা ওয়ানটা দেখো, এটা আমরা আরসিসি থিওরির একদম ফার্স্ট ক্লাস এগুলো শিখে যাই বিটা কত। তো বিটার মান কত হবে, 0.85 মাইনাস এফসি প্রাইম মাইনাস 4000 বাই 1000 ইন্টু 0.05। এফসি প্রাইম, এফসি প্রাইমটাকে তুমি হচ্ছে পিএসআই তে বসাবা, বসালে তুমি বিটা ওয়ান পাবা। বিটা ওয়ান যদি পাও তুমি এখানে যাবা, যাওয়ার পরে তুমি সি এর মান বসাবা, কত আসে, সি পাবা। সি পাইলে তুমি এখানে অ্যাপসিলন এস পাবা। অ্যাপসিলন এস পাইলে তুমি দেখতে পারবা যে তুমি কি আসলে টেনশন কন্ট্রোলে আছো নাকি
টেনশন কন্ট্রোল রিজিয়নে নাই, নাকি ট্রানজিশন নাকি কম্প্রেশন কন্ট্রোল, তুমি এপসিলন এস বের করলে দেখতে পারবা। কেন দেখতে পারবা? এই যে আমাদের কিন্তু চার্ট ছিল, এই যে এই চার্টে তুমি যদি এপসিলন এস বের করো, ওই ছবিতে যেটা এপসিলন এস এটা এপসিলন টি একই জিনিস। তো এখানে তুমি থাকলে তুমি দেখতে পারবা তুমি আসলে কোথায় আছো। তারপরে আসো এখানে, এখানে একটা কথা লেখা আছে দেখো, অ্যাস্ট্রো কি বলছে, বলছে আনলেস আনইউজুয়াল অ্যামাউন্ট অফ ডাক্টিলিটি আর রিকোয়ার্ড, তার 0.05005 লিমিট উইল প্রোভাইড ডাক্টাইল বিহেভিয়ার ফর মোস্ট ডিজাইন। দ্যাট মিনস দেখো, তোমার কংক্রিটটা যাচ্ছে 0.003, মানে কংক্রিট ক্রাশিং এর মুহূর্তে তুমি টেনশন চাচ্ছ অনেক বেশি, 0.005 টেনসাইল। এর চেয়ে বেশি ডাক্টিলিটি তোমার আসলে দরকার নাই, যদি তোমার আসলে আনইউজুয়াল অ্যামাউন্ট অফ ডাক্টিলিটি না লাগে। তাহলে এখানে আনইউজুয়াল অ্যামাউন্ট অফ ডাক্টিলিটি আসলে কি জিনিস? এটা হচ্ছে যদি তোমার কোনো তোমার সেকশনে ধরো মোমেন্ট রিডিস্ট্রিবিউশন ধরো অনেক এক্সেসিভ অ্যামাউন্টে হচ্ছে, তো এই তোমার মোমেন্টটা একটা জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, মোমেন্টটা আবার রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, অথবা তোমার সেকশনের সাইজ গুলো তোমার মানে ইউনিফর্ম না, বা মানে জায়গায় জায়গায় সেকশনের সাইজ চেঞ্জ হয়। তো সেই সব ক্ষেত্রে ডাক্টিলিটি যখন তোমার অনেক বেশি লাগবে, তখন তুমি স্ট্রেনটা, এই লিমিটটা আরো বেশি দরকার পড়তে পারে। বাট আমাদের ইউজুয়াল ডিজাইনের জন্য আমাদের কিন্তু 0.005টা এনাফ। তো আসো ডিজাইন করতে যাই। তাহলে এতক্ষণ ডিজাইন যেটা আমরা বললাম এটা হচ্ছে মোমেন্টের জন্য, তাহলে আমাদের তো শিয়ার রিইনফোর্সমেন্টটা দিতে হবে। শিয়ার কিভাবে দিব? তো দেখো এক্সট্রো কোডের 5.8.2.4, তো এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে তোমার, except for slabs, footings and culverts, transverse reinforcement shall be provided where VU greater than 0.55 VC plus VP। এখন যদি তোমার ডিমান্ডটা, তোমার শিয়ার ফোর্সের ডিমান্ড, তুমি যে ওই প্রতিটা সেকশনে ক্যালকুলেট করে করে মোমেন্টটা শিয়ার বের করছো, এই শিয়ারের ডিমান্ডটা যদি তোমার 0.55 ভিসি, ভিপিটা আমাদের জন্য জিরো। ভিপিটা কি? ভিপি হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের জন্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা আমাদের জন্য জিরো, কারণ আমরা সিম্পলিফাইড মেথড ইউজ করবো, এর উপরে আমরা আবার কিন্তু প্রি স্ট্রেসিং দিচ্ছি না, তাহলে ভিপি আমাদের জন্য জিরো। তাহলে তুমি 0.55 ভিসি এটা বের করো। ফাই কত শিয়ারের জন্য? এই যে আমি ওই স্ক্রিনটা আবার নিয়ে আসছি ডান পাশে দেখো, শিয়ারের জন্য আমাদের ফাই কিন্তু 0.9, বোথ শেয়ার এন্ড মোমেন্ট আমার ফাই 0.9। তাহলে 0.5 ইন্টু 0.9 ইন্টু ভিসি, ভিসি হচ্ছে তোমার নমিনাল শেয়ার রেজিস্ট্যান্স, এটা আমরা আগে ক্যালকুলেট করবো, আগে আমরা যাচ্ছি না, ভিসিটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো করে যদি পাই যে ক্যাপাসিটির অর্ধেকের চেয়ে আমার, অর্ধেক না ঠিক, অর্ধেকের সাথে আবার ফাই গুণ হবে, তাহলে ক্যাপাসিটির অর্ধেকের 90%-এর চেয়ে আমার ডিমান্ড বেশি, সেক্ষেত্রে আমি কিন্তু এক্সট্রা রিইনফোর্সমেন্ট দিব, এই যে রিকোয়ারিং ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট, তখন আমার শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে। আর যদি না থাকে তাহলে লাগবে না। তাহলে দেখো ভিসি যে বললাম, ভিসি কিভাবে ক্যালকুলেট করবো? ভিসি ক্যালকুলেট করার আমার ওয়ে হচ্ছে এই যে এটা, ভিসি হচ্ছে আমার কংক্রিটের ফোর্সটা, এটা আমি একটু পরে যাই। আগে আমার নমিনাল শিয়ার রেজিস্ট্যান্স দেখো, তোমার একটা সেকশনে কি থাকে, কংক্রিট থাকে, আবার কিন্তু স্টিল গুলাও থাকে, আবার প্রি স্ট্রেসিং স্টিলও থাকে। আমাদের জন্য যেহেতু প্রি স্ট্রেসিং স্টিল নাই, তাহলে আমাদের ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনে ভিপি জিরো, বাট আমাদের কিন্তু ভিসি আর ভিএস দুইটাই আছে। তো আমি এই দুইটা কিভাবে নিব? এই দুইটা নেওয়ার উপায় হচ্ছে এই দুটাকে যোগ করে দিতে হবে, তাহলে তুমি নমিনাল শিয়ার রেজিস্ট্যান্স পাবা। তো কি করবা? বলছি নমিনাল শেয়ার রেজিস্ট্যান্স শ্যাল বি ডিটারমাইন্ড এজ লেজার অফ, লেজার অফ কি, এইটা প্লাস এইটা, এইটা এই দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই তোমার ক্যাপাসিটি। তো আমি একটা একটা করে যাই। ভিসি হচ্ছে তোমার কংক্রিটের ক্যাপাসিটি, শুধু অনলি কংক্রিট। আর ভিএস হচ্ছে কংক্রিট প্লাস তোমার হচ্ছে স্টিল, মানে ট্রান্সভার্স স্টিলের ক্যাপাসিটি। আর ভিপি কি? ভিপি হচ্ছে প্রি স্ট্রেসিং, এটা লাগবে না। তো দেখো, আর এখানে কি বলছে, 0.25 এফসি প্রাইম বিভি ইন্টু ডি। তো বি আর ডি যদি গুণ করো, তাহলে তুমি গুণ করার পরে বিভি আর ডিভি এই দুইটার আলাদা মিনিং আছে, আমি পরের স্লাইডে দেখাবো। আপাতত ধরে নাও এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে ডেপথ, বাট এটা আসলে কতটুকু ইফেক্টিভ এটা আমি পরের স্লাইডে তোমাদেরকে দেখাবো। বাট এখান থেকে দেখো ভিসি কত, ভিসি হচ্ছে 0.0316 বিটা রুট ওভার এফসি প্রাইম বিভি ইন্টু ডিভি। বিভি ডিভি নিয়ে আমি পরে আসতেছি। দেখো বিটা, আগেরটা বিটা ওয়ান ছিল, বাট এটা হচ্ছে বিটা। তাহলে এই বিটাটা আমি কত নিব এটা আমি এখনো জানি না। দেখো বলছে বাট হাউ টু ফাইন্ড বিটা এন্ড থেটা। থিটা কেন লাগতেছে? থিটা লাগতেছে হচ্ছে বিএস বের করার জন্য। দেখো ভিএস বের করার এই ইকুয়েশনটা তোমরা সবাই ফ্যামিলিয়ার, তোমরা ভিএস বের করতে পারো শিয়ার ডিজাইন যখন পড়ছো।
ইনক্লাইন ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের জন্য এই ইকুয়েশন ছিল। বাট আমরা ইনক্লাইন রিইনফোর্সমেন্ট দিব না, আমরা দিব হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। সেক্ষেত্রে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি। তুমি যদি এই ইকুয়েশনে আলফা 90 ডিগ্রি বসাও, তুমি পাবা হচ্ছে বিএস এর ভ্যালু কত আছে দেখতে পাবা। তাহলে আসে হচ্ছে এত কট থিটা বাই এস। তাহলে এই যে কট থিটাটা এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে তোমার এই যে তোমার রিইনফোর্সমেন্ট তুমি যে দিছো, এটা কত অ্যাঙ্গেলে আসলে কাজ করতেছে। মানে তুমি এটা যেহেতু তোমার ডিপ বিম, তো ডিপ বিমের ক্ষেত্রে এই স্টার্ট এন্ড টাই মডেল থাকে। তো ওই তোমার স্টার্টটা কত অ্যাঙ্গেলে থাকে এটার উপর ডিপেন্ড করতেছে তোমার কট থিটা তুমি আসলে কত ধরবা। ওই থিটাটা হচ্ছে তোমার টাই এন্ড স্টার্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো তোমাদের এটা লাগবে না, আমরা সিম্পলিফাইড মেথডে যাব, আমরা থিটা এন্ড বিটাকে আমরা এজিউম করে নেব। তো সিম্পলিফাইড মেথড আমরা কখন ইউজ করতে পারি আমি যাচ্ছি একটা একটা করে দেখো। তাহলে ভিসি বের করতে গেলে, কংক্রিটের কন্ট্রিবিউশনটা বের করতে গেলে আমার বিটা জানা লাগবে, বাকি সবই আমি জানি। তো আসো, এখানে কি বলছে সিম্পলিফাইড প্রসিডিওরে তোমার কি বলা আছে। এখানে বলা আছে দেখো, আমার বিম গুলার জন্য কন্টেনিং অ্যাটলিস্ট মিনিমাম ট্রান্সভার্স অ্যামাউন্ট স্পেসিফাইড আর্টিকেল এত। মানে তোমার যদি তুমি বিটার মান 2 এন্ড থিটার মান 45 ডিগ্রি, এটা হচ্ছে সিম্পলিফাইড ভ্যালু, এটা যদি তুমি ইউজ করতে চাও, তাহলে তোমার কি লাগবে? অ্যাটলিস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ ট্রান্সভার্স ইনফোর্সমেন্ট থাকতে হবে, এন্ড অর হ্যাভিং এ ওভারঅল ডেপথ অফ লেস দেন 60 ইঞ্চি, 16 ইঞ্চি। এখন দেখো আমার এই দুইটা থেকে যে কোনো একটা ফিল আপ করতে হবে, তাইলে আমি এই সিম্পলিফাইড মেথডে আসতে পারবো। এখন আমার জন্য দেখো 16 ইঞ্চি ডেপথ, এটা খুবই কম। একটা বিল্ডিং এর বিম ডিজাইন করতে গেলে 18 ইঞ্চি 20 ইঞ্চি দেওয়া লাগে। তো আমার যেহেতু এটা ডিপ বিম মানে হচ্ছে আমার গার্ডার, সেক্ষেত্রে 16 ইঞ্চির কম কিন্তু আমি দিতে পারবো না। তাহলে আমি বাই ডিফল্ট এমনি ফিল আপ করতে পারতেছি না। তাহলে আমার আরেকটা ফিল আপ কি করতে হবে? আর্টিকেল 5.8.2.5 এস্টো কোডের। আচ্ছা, আমার কি ভয়েস শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। জি স্যার, শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি যদি কোনো কারণে অফ হয়ে যাই একটু বললো, কারণ আমার ইয়ারফোনে যদি ডিস্টার্ব করে তাহলে তোমরা, আমি আমি বুঝবো না, বাট তোমরা বুঝবো আর কি। তো মাইক্রোফোনে যদি ডিস্টার্ব করে তো তোমরা আমাকে জানাও। তো দেখো এখানে বিটার মান 2 আর থিটার মান 45 ডিগ্রি, এই সিম্পলিফাইড ভ্যালুটা তুমি ইউজ করতে পারবা তখনই যখন তুমি হচ্ছে আর্টিকেল 5.8.2.5 এটা স্যাটিসফাই করবা। এটা আমি আসতেছি। দেখো, যদি বিটা 2 আর থিটা 45 তুমি যদি নাও, তাহলে কিন্তু তোমার দেখো এটা বিকাম essentially identical to those traditionally used for evaluating shear resistance। তার মানে দেখো, বিটার মান 2 আর থিটার মান তুমি যদি 45 বসাও, এখানে কি আসবে দেখো তো। এখানে বিটার মান 2 বসাইলে 2 দিয়ে গুণ হয়ে যাবে। আর এখানে দেখো 2√f c প্রাইম বিডি তোমার, এটা হচ্ছে একদম ট্রেডিশনাল যে তোমার শেয়ারের ফর্মুলাটা। আর ভিএস এর মানটা কত আসবে দেখো, AVFY/dV/s, এই কট থিটার মান 1 1 হয়ে যাবে তুমি যদি 45 বসাও। দ্যাট মিনস আমরা যে ইকুয়েশনে ফ্যামিলিয়ার ওইটাই চলে আসবে। এখন এটা পাইতে গেলে আমাদের কি করতে হবে কিছু, দেখো এত সিম্পলিফাইড মেথড পাচ্ছি, আমাদের তো কিছু ট্রেড অফ আছে। ট্রেড অফটা কি? আমাদের ট্রান্সভার্স ইনফোর্সমেন্ট একটা মিনিমাম অ্যামাউন্ট বলে দিছে, এটা হচ্ছে বেশি দিতে হবে। তাহলে আসো আমরা ওইটা করতে চাই। কি বলছে কোড? কি বলছে দেখো, 5.8 দেখো আগেরটা থেকে গেছি 5.8.2.5। তাহলে 5.8.2.5 কি বলতেছে আমাদেরকে? মিনিমাম ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট কত দিবা। এখানে বলছে মিনিমাম ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট দিতে হবে গ্রেটার ইকুয়াল টু 0.0316 √FC প্রাইম BV × S/FY। এখন এটা কি? এটাতে দেখো বলছে a minimum amount of transverse reinforcement is required to restrain the growth of diagonal cracking and to increase the ductility of the section. A larger amount of transverse reinforcement is required to control cracking as the concrete strength is increased. এখন দেখো, তুমি কংক্রিট স্ট্রেন্থ যত বেশি হবে তোমার কিন্তু সাথে সাথে দেখো এটা কিন্তু এভিটা কিন্তু কংক্রিটের স্ট্রেংথের সাথে রিলেটেড, দেখছো? অথচ দেখো তুমি যদি চিন্তা করো যে স্যার এটা তো এমন হইতে পারতো যে এফসি প্রাইম বাড়ায় দিতেছি আমি, তাহলে তো আমার শেয়ার ইনফোর্সমেন্ট কম লাগার কথা ছিল। বাট যেটা হবে, তুমি যদি এফসি প্রাইম বাড়াও, কংক্রিটের ক্যাপাসিটি মানে স্ট্রেন যত বাড়বে কংক্রিটের ডাক্টিলিটি কিন্তু তত কমে। তো তুমি যদি এফসি প্রাইম বাড়াও, তাহলে তোমার কংক্রিটের ডাক্টিলিটি না, সরি, এটা কিন্তু তোমার সেকশনের ডাক্টিলিটি। সেকশনে তুমি যত হাই স্ট্রেংথের কংক্রিট দিবা, সেকশনের ডাক্টিলিটি কিন্তু কমবে। এখন ডাক্টিলিটি যদি কমে, তাহলে আমার ডাক্টিলিটিটা বাড়াইতে হবে। ডাক্টিলিটি মানে কি? ডাক্টিলিটি মানে হচ্ছে সেকশনের ডিফর্ম হওয়ার ক্যাপাবিলিটি। তোমাদেরকে ওই দিন একটা সেমিনারে দেখলাম, তোমাদেরকে জিজ্ঞেস করতেছে যে হোয়াট ইজ ডাক্টিলিটি। ওই স্যারই তো মনে সেমিনার নিচ্ছিল, তোমরা কিন্তু অনেকে ঠিক মতো বলতে পারতেছিলে না। তো ডাক্টিলিটিটা হচ্ছে এটার ক্যাপাসিটি টু ডিফর্ম অথবা ডিফর্মেবিলিটি, মানে তোমার এই পুরো সেকশনটা কি পরিমাণ ডিফর্মেশন সে মানে
নিতে পারে, একটা সেকশন কি পরিমাণ ডিফর্মেশন বা কি পরিমাণ ডিফর্ম হতে পারে, এই ডিফর্ম হওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে তার ডাক্টিলিটি। তো এই ডাক্টিলিটিটা তোমার বাড়াইতে হবে তখন। তো ডাক্টিলিটি বাড়াবো কিভাবে, আমি ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের পরিমাণ বাড়াই দিব। তাহলে এভির মানটা বাড়াই দিব কত, 0.0316 রুট ওভার এফ সি প্রাইম ভিভিএস বাই এফ ওয়াই, এর চেয়ে বেশি। এখন দেখো, তাহলে এটাতে দেখো আমি যদি এখান থেকে রিইনফোর্সমেন্ট দেওয়া মানে কি, রিইনফোর্সমেন্ট ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট দেওয়া মানে হচ্ছে একটা তুমি এভির, তুমি হচ্ছে নাম্বার অফ বার দিলা, ধরো আমি নাম্বার 4 বার বা নাম্বার 3 বার, নাম্বার 5 বার, এটা স্পেসিফাই করে দিলে আমি এভিটা স্পেসিফাই করে ফেললাম। ধরো আমি 2 লেগ নাম্বার 3 বার দিলাম, তাহলে এরিয়া কত হবে, 2 × 0.11। 3 লেগ দিলে 3 মাল্টিপ্লাইড বাই তার এরিয়া, লেগ যতগুলা দিবা তার এরিয়া তত বেশি হবে। এখন এটা তো আমি এভিটা তাহলে আমি এমনি দিতে পারতেছি, বাট স্পেসিংটা কত হবে, স্পেসিংটা তোমার হচ্ছে হয় তুমি স্পেসিং ফিক্স করবা, ফিক্স করে তুমি এবি বের করবা, অথবা তুমি এবি বের করে স্পেসিংটা বের করে ফেলবা। এই দুইটাতে যে কোনো উপায়ে তুমি এই রিইনফোর্সমেন্টটা ডিফাইন করতে পারো। তো তোমার যেটা ভালো মনে হয়। তো দেখো স্পেসিংটা তুমি আবার কেমন, তোমার যেহেতু একটা ডিমান্ড তুমি জানো, তাহলে ডিমান্ড যদি জানো তাহলে তুমি স্পেসিং বের করতে পারবে। দেখো এই ইকুয়েশন থেকে, এই স্ক্রিনের লোয়ার লেফট কর্নারে দেখো, লোয়ার রাইট কর্নার, এই যে দেখো এস এর মান এস ইকুয়াল টু 5 AV FYD ডিভাইডেড বাই ভিউ মাইনাস 5 VC। তাহলে ভিউ মাইনাস 5 VC এটা তুমি পাচ্ছি, আমার ভিসি ক্যালকুলেট করে ফেলতে পারতেছি, একটু আগে দেখাইলাম কেমনে করবা। ফাইভ মান 0.9, আর ভিউ কত, ভিউ হচ্ছে তোমার ডিমান্ড, শেয়ার ফোর্সের ডিমান্ড। তাহলে এই ডিফারেন্সটা তুমি যদি 5 AV FYD কে এই ডিফারেন্স দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবো হচ্ছে স্পেসিং। তো এই স্পেসিংটা এখানে তুমি চাইলে বসাইতে পারো, বসাই তুমি এভির মান দেখতে পারো কত লাগে, এর থেকে বেশি যদি এভি দাও তাহলে তুমি হচ্ছে ওকে, এই মিনিমাম ট্রান্সভার্স ইনফোর্সমেন্টের ক্রাইটেরিয়া তুমি হচ্ছে ফিল আপ করছো। তো এটা যদি তুমি ফিল আপ করো তাহলে 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 তুমি কিন্তু বিটার মান 2 আর থিটার মান 45 ডিগ্রি ইউজ করতে পারবা। তাহলে ওকে। এরপরে দেখো এই যে স্পেসিং গুলো তুমি দিছো, এই ম্যাক্সিমাম ট্রান্সভার্স ইনফোর্সমেন্টের স্পেসিংটা একটা ম্যাক্সিমাম লিমিট তারা দিয়ে দিছে, যে এর চেয়ে বেশি তুমি কিন্তু স্পেসিং দিতে পারবা না। ম্যাক্সিমাম স্পেসিং বলে দিছে দেখো, যখন তোমার ভিউটা 0.125 FC প্রাইম থেকে কম হবে। ভিউটা কি, ভিউ হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কোথেকে পাবো, শিয়ার স্ট্রেস পাবো হচ্ছে এই যে দেখো এই ইকুয়েশনে, এখানে দেখো আমি দেখাচ্ছি, আমার কার্সরটাতে দেখা যায় দ্য শিয়ার স্ট্রেস। আচ্ছা আমার কার্সর দেখো তোমরা, দেখার কথা। হ্যাঁ আমি দেখতেছি, ওকে আসো। The shear stress on the concrete shall be determined as vu equal to vu minus 5 VP divided by 5 VV into জি স্যার, dV। দেখা যায় স্যার। হ্যাঁ 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 ওকে। এই বিভি আর ডিভি, এই বিবি ডিভি কি, এটা এই যে এখানে দেওয়া আছে, আমি একটু আলোচনা করে একটু পরে করি। তাহলে ভিউ মাইনাস 5 ভিপি, এই 5 ভিপি যেটা, এই ভিপি হচ্ছে প্রি স্ট্রেসিং এর জন্য, তাহলে আমাদের জন্য এটা নাই। তাহলে তুমি যখন ইকুয়েশন রিপোর্টে লিখবা, তুমি লিখবা কি ভিউ ইকুয়াল টু ক্যাপিটাল ভিইউ মানে শেয়ার ফোর্সটা ডিভাইডেড বাই 5 ভিভি ইন্টু ডিভি। ভিপি তোমার জন্য 0, যেহেতু প্রি স্ট্রেসিং নাই। তাহলে এখান থেকে তুমি ভিউ পাবা, এই ভিউটা যদি 0.125 FC প্রাইম থেকে কম হয়, সেক্ষেত্রে তুমি এস ম্যাক্স হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্পেসিং 0.8 ডিভি অথবা 24 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্পেসিং, এর চেয়ে বেশি স্পেসিং তুমি দিতে পারবে না। বাট কোনো কারণে তোমার যদি শেয়ার স্ট্রেসটা শেয়ার স্ট্রেসটা কোনো কারণে 0.125 FC প্রাইম থেকে বেশি হয়, তখন কিন্তু তুমি 0.4 ডিভি অথবা 12 ইঞ্চি এর বেশি তুমি স্পেসিং যাইতে পারবে না। মানে তোমার ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের যে স্পেসিং তুমি কিন্তু এই এই রেঞ্জের থেকে বাড়তে পারবে না। এটা কেন বলো তো, এখানে কি বোঝাচ্ছে, আমি লিখে রাখছি দেখো, sections that are highly stressed in shear require more closely spaced reinforcement to provide crack control। তার মানে তোমার যদি শিয়ার স্ট্রেস বেশি হয় তাহলে তোমার স্পেসিং কমাইতে হবে, স্পেসিং কমাইলে কি হবে, শিয়ার ক্যাপাসিটি বাড়বে। তাহলে দেখো তোমার স্ট্রেস যখন কম তখন তোমার স্পেসিং হচ্ছে বেশি, 24 ইঞ্চি বা 0.8 ডিবি, আর যখন তোমার স্ট্রেস বেশি তখন তোমার স্পেসিং কম। এখন হ্যাঁ, এখন আমরা আসো যাই এই বিভি আর ডিভি, এই দুইটা জিনিস আসলে কি। এটাকে আমরা একটু আগেও দেখে আসছি, এখানে বিভি আর এখানেও দেখতেছি বিভি ডিভি, এগুলো আসলে কি। এগুলো হচ্ছে দেখো, ডিভিটা কি, ডিভি কে বলা হয় ইফেক্টিভ শেয়ার ডেপথ। তার মানে ডিই আর ডিভি কিন্তু সেম না। ইফেক্টিভ শেয়ার ডেপথটা হচ্ছে এই যে তোমার এখানে যে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট গুলো আছে, এটা নেট কম্প্রেশন, এই দেখো সি দিয়ে বোঝাচ্ছে কম্প্রেশন, এই এটার সাথে তোমরা ফ্যামিলিয়ার, তোমরা হচ্ছে ওই যে
হুইটনি স্ট্রেস ব্লক করে আসছো, সি টি দিয়ে তোমরা হচ্ছে সিম্পলিফাই করে আসছো। তো এই সিটা যেখানে ক্যালকুলেট করতেছে, সি থেকে টি পর্যন্ত যে আমার ডিস্টেন্স, এই কাপলের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডিভি, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ শিয়ার ডিস্টেন্স অথবা ইফেক্টিভ শিয়ার ডেপথ। আর ডিটা কি ছিল? ডি ছিল ইফেক্টিভ ডেপথ, একদম টপ থেকে টেনশন রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত। তো ডিভি আর ডি কিন্তু সেম না, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। আর বিভিটা কি? বিভি হচ্ছে তোমার এই যে আমাদের আমাদের যেহেতু আই শেপটের না, আমাদের শেপটা কি? আমাদের শেপটা হচ্ছে তোমার সলিড শেপ, তো আমাদের জন্য বি ডাব্লিউ আর বিবি সেম জিনিস। বা যদি তোমার এরকম থাকতো তখন তোমার বিবিটা চেঞ্জ হইতো। তো ডিবি কি বুঝলাম? এখানে দেখো ডিবির আরো ভালো ডেফিনেশন দেওয়া আছে, এখানে দেখো। এখানে বলা হচ্ছে কি, ডিবি হচ্ছে ইফেক্টিভ শিয়ার ডেপথ taken as the distance measured perpendicular to the neutral axis between the resultants of the tensile and compressive forces due to flexure. It need not to be taken to be less than the greater of 0.9 d or 0.72 h. That means তুমি এটাকে 0.9 d আর 0.72 h এর থেকে কম নিতে পারবা না, বুঝছো? তার মানে আসলে এটাকে তুমি আসলে বেশি কম নিতে পারবা না। এটা এটা কিন্তু ডি পরিমাণ নেওয়া পারমিটেড, আর 0.9 ডি নিতে পারো অথবা 0.72 এইচ নিতে পারো, বাট এটা কিন্তু তুমি এর থেকে কম নিতে পারবা না। তো যেটা হয় আমাদের ক্যালকুলেশনে, আমরা যেটা করবো, আমরা ডিবিটাকে ডি এর সমানে নিয়ে নিবো, বুঝছো? আমরা ডিবিটা আর আলাদা করে বের করবো না, আমরা ডিবিটাকে ডি এর সমান নিয়ে নিবো। বাট যদি কখনো তুমি ডিবি বের করতে দেয় কোথাও, তাহলে তুমি হচ্ছে এই যে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে বের করতে পারবা। অথবা তুমি 0.9 ডি করে তুমি ডিবিটাকে ধরে ফেলতে পারো। আর 0.72 এইচটা কোথেকে আসছে? এটা আসছে হচ্ছে 0.9 ইন্টু 0.8 ইন্টু হচ্ছে তোমার ক্যাপিটাল এইচ। মানে তোমার ডিটা হচ্ছে 0.8 ইন্টু ক্যাপিটাল এইচ ধরছে, মানে 0.9 তো আগেই ছিল। আর ডিটা আমি যদি 0.8 এইচ ধরে সিম্পলিফাই করে ফেলি, তাহলে দেখো 8 আর 9 কত? 8 9 72, মানে 0.72 এইচ। এই 0.72 কোডে 0.72টা এইখান থেকে আসছে, মানে 0.9 আর ডিটা 0.8 এইচ ধরলে তোমার এখানে 0.72 এইচ আসে। আচ্ছা, এখানে কি বলছে? ফর ফ্লেক্সারাল মেম্বার্স দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রেজাল্টেন্টস অফ দ্য টেন্সাইল এন্ড কম্প্রেসিভ ফোর্সেস ডিউ টু ফ্লেক্সার ক্যান বি ডিটারমাইন্ড এত। তোমার যদি মনে হয় ডিবি তুমি ক্যালকুলেট করে নিবা, তুমি ক্যালকুলেট করতে পারো। এখানে এপিএস এফপিএস এটা জিরো হয়ে যাবে, মানে এই টার্মটা আমাদের জন্য লাগবে না। এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে প্রি স্ট্রেসিং এর জন্য, তো এটা আমাদের জন্য নাই। তাহলে এমএন বাই এএস এফ ওয়াই, এটা করলে তুমি ডিবি পাবা। তো এভাবে বের করতে পারো, অথবা তুমি ডিবির মান ডিরেক্ট ডি সমান ধরে নিতে পারো, অথবা ডি 1 ডি ধরে নিতে পারো, তোমার ইচ্ছা, এটার মধ্যে কোনো বাধা ধরা কিছু নেই। আর বিবি কি? বিবি কে বলে হচ্ছে ইফেক্টিভ ওয়েভ উইথ। এটা মিনিমাম ওয়েভ উইথ মেজার ফ্রম প্যারালাল টু দ্য নিউট্রাল অ্যাক্সিস বিটুইন দ্য রেজাল্টেন্টস অফ দ্য টেনসাইল এন্ড কম্প্রেসিভ ফোর্সেস ডিউ টু ফ্লেক্সার ফর সার্কুলার। আর সার্কুলার সেকশন যদি হয় তাহলে ডায়ামিটার নেবে। আর আমাদের কি? আমাদের এগুলোর মধ্যে কোনো আই সেকশন অথবা সার্কুলার সেকশন কোনোটাই না, আমাদের হচ্ছে একটা তোমার সলিড সেকশন, রেক্টেঙ্গুলার সলিড সেকশন। তো আমাদের ওই ওয়েভের উইথটা যেটা, মানে গার্ডারের উইথ যেটা, সেটাই হচ্ছে আমাদের বিভি। এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। আমাদের ডিবিটা একটু কনফিউজিং ছিল, তো ডিবিটা আমি তোমাদেরকে বলে দিলাম। তুমি ডিবিটা ডি এর সমানও নিতে পারো, আবার চাইলে ডিবি ক্যালকুলেট করে নিতে পারো, তোমার ইচ্ছা। এটা আপ টু ডিজাইনার। এখন আসো, আমি রিইনফোর্সমেন্ট গুলো পাইছি, এই যে এই ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট গুলো, এগুলো আমি হচ্ছে ক্যালকুলেট করে পেয়ে গেছি অলরেডি। এখন আসো, এই ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট পাইছি, আবার আমরা কিন্তু এই যে লাল যে রিইনফোর্সমেন্টটা দেখছো, লাল রিইনফোর্সমেন্টটা কি? এই লালটা হচ্ছে আমার শিয়ার রিইনফোর্সমেন্ট, এই যে একটু এই যে আলোচনা করলাম। তাহলে এই শিয়ার রিইনফোর্সমেন্ট আর হচ্ছে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট গুলো, আমার মেইন রিইনফোর্সমেন্ট গুলো আমার কিন্তু পাওয়া আছে। বাট দেখো এখানে কিন্তু আরেকটা টাইপের রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট। এটা কেন দেয়? যখন তোমার টেনশনটা বেশি ডেভেলপ হবে এরকম এরকম সেকশনে, তখন এই মোমেন্টের যেখানে তুমি মেইন রিইনফোর্সমেন্ট দিছো, সেখান থেকে একটা ক্র্যাক ডেভেলপ হইতে পারে যদি ডেপটা অনেক বেশি থাকে তোমার কাটা। ওই ক্র্যাকের উইডটা যেন বেশি না হয়, ক্র্যাক উইডটা যেন কম হয়, সেই জন্য আমরা হচ্ছে এখানে DL/2 ডিস্টেন্সে আমরা কিছু রিইনফোর্সমেন্ট দেই। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে গার্ডারের সেন্ট্রোইডাল অ্যাক্সিস এর প্যারালাল।
এই দুই পাশে দেওয়া হয় এই রিইনফোর্সমেন্টটা, এটাকে বলা হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট। তাহলে দেখো এখানে কি বলছে, if DL of non-pre-stressed or partially pre-stressed concrete members exceeds exceeds 3 ফিট, তার মানে যদি 3 ফিটের বেশি হয়, দেখো ডিএলটা কি, ডিএল হচ্ছে যে এখান থেকে একদম টপ ফাইবার থেকে মেইন রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি তোমার কোনো কারণে 3 ফিট থেকে বেশি আসে, তাহলে তোমার লংগিচুডিনাল স্কিন রিইনফোর্সমেন্ট shall be uniformly distributed along both sides of the component for a distance of DL/2 নিয়ারেস্ট দা ফ্লেক্সারাল টেনশন রিইনফোর্সমেন্ট। দ্যাট মিনস যদি তোমার পজিটিভ মোমেন্টের জন্য তুমি রিইনফোর্সমেন্ট দাও, পজিটিভ মোমেন্টের জন্য দিলে নিচে দিবা, নেগেটিভের জন্য দিলে উপরে দিবা মেইন রিইনফোর্সমেন্ট, তাহলে ওই স্কিন রিইনফোর্সমেন্টটা তোমার এই যে মেইন রিইনফোর্সমেন্ট থেকে উপর দিকে দেখো DL/2 পরিমাণ প্রপাগেট করবে, মানে এই পরিমাণ তুমি ক্র্যাক গুলাকে আটকাবা, DL/2 পরিমাণ ডিস্টেন্সে তুমি রিইনফোর্সমেন্ট দিবা। আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভের জন্য মেইন রিইনফোর্সমেন্ট এখানে, আর ডিএলটা তুমি ক্যালকুলেট করবা করতে টেনসাইল ফেস থেকে মেইন রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত। আর DL/2 নিবা থেকে তুমি নিবা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্টের এখান থেকে একদম, মানে নেগেটিভ রিইনফোর্সমেন্টের দেখো এখানে একটা ইস্যু আছে, নেগেটিভ রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড দেখো ফার্স্ট লেয়ারের সেন্ট্রয়েড, এখান থেকে তুমি DL/2 ক্যালকুলেট করবা। আর এখানে কি, এখানে পজিটিভ রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড দেখছো ফার্স্ট লেয়ার যেটা যেটা, এই লেয়ারের সেন্ট্রয়েড থেকে উপর দিকে DL/2 পর্যন্ত তুমি নিবা, নিলে তুমি স্কিন রিইনফোর্সমেন্ট বের করতে পারবে, মানে স্কিন রিইনফোর্সমেন্ট তুমি প্রোভাইড করবা। বাট কত দিবা, স্কিন রিইনফোর্সমেন্টের এরিয়া কত হবে, এর জন্য দেখো কোডে একটা ক্রাইটেরিয়া বলা আছে। কোডে কি বলছে, ASK, এটা হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট এটা। হ্যালো, আমার ভয়েস শোনা যাচ্ছে? জি স্যার। আমার এখানে কিন্তু প্রায় দেখা যায় সাউন্ড বন্ধ, বাট তোমরা শুনলে এটা ওকে, সমস্যা নেই। দেখো তাহলে ASK গ্রেটার ইকুয়াল টু 0.012 ইন্টু DL-30, এটার থেকে বেশি তোমার নিতে হবে। এটা যদি বেশি নাও তাহলে তোমার স্কিন রিইনফোর্সমেন্টটা ওকে ওকে আছে, মানে এটা তুমি করে দেখবা কত আসে, এই ক্যালকুলেশনটা করে দেখার পরে যদি যা দেখো তার থেকে বেশি নিবা। এটা আসবে কিসে, এটা আসবে ইঞ্চি স্কোয়ার পার ফিটে। তো তার থেকে বেশি তুমি ইঞ্চি স্কোয়ার পার ফিটে রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করবে। এখন প্রোভাইড করার পরে দেখো এখানে বলছে কি, এখানে বলছে হাউএভার দ্য টোটাল এরিয়া অফ লংগিটিউডিনাল স্কিন রিইনফোর্সমেন্ট পার ফেস মানে হচ্ছে হয় এই পাঁচটা আর এই পাঁচটা, দুইটা কম্বাইন না, আলাদা আলাদা, নিড নট এক্সিড 1/4 of the required flexural tensile reinforcement AS plus APS। তো আমাদের জন্য APS টা 0, দ্যাট মিনস আমার মেইন রিইনফোর্সমেন্টের 4/1 থেকে এটা কম হইতে হবে, এটা 4/1 থেকে বেশি দেওয়া যাবে না। তো তোমার জন্য দেখো তুমি এটা ক্যালকুলেট করবা, এন্ড দেন তুমি AS/4 ও ক্যালকুলেট করবা, করে দেখবা তোমার কোনটা কম আসে, যেটা কম আসে সেটা থেকে বেশি বসাইতে হবে AS এর ভ্যালু। এন্ড দেখো ম্যাক্সিমাম স্পেসিং অফ স্কিন রিইনফোর্সমেন্ট তুমি যেগুলো দিছো, এগুলো একটা থেকে একটা স্পেসিং কত হবে, এই স্পেসিংটা দেখো বলছে স্কিন রিইনফোর্সমেন্ট শ্যাল নট এক্সিড আইদার DL/6 or 12 ইঞ্চি। তার মানে তুমি কি করবা, DL/6 আর 12 ইঞ্চি বের করবা, যেটা কম আসে এটা হচ্ছে তোমার স্কিন রিইনফোর্সমেন্টের স্পেসিং হবে। তাহলে এইভাবে আমরা স্কিন রিইনফোর্সমেন্টের এরিয়া এন্ড স্পেসিং বসাতে পারলাম। এরপরে আসো, দেখো তুমি যখন সবকিছু পেরে ফেলছো, তুমি কি করছো, তুমি হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট দিছো, যেটা হচ্ছে যে মেইন রিইনফোর্সমেন্ট, তুমি শিয়ার রিইনফোর্সমেন্ট দিছো, এখন শিয়ার রিইনফোর্সমেন্টের তোমার লেগ যদি দুইটা লাগে দুইটা দিবা, তিনটা লাগলে তিনটা দিবা, চারটা লাগলে চারটা দিবা, যে 4 legs stirrup মে বি প্রোভাইডেড ইফ নিডেড। তোমার যদি দেখো এই ক্যালকুলেট করে আসতেছে অনেক বেশি, তখন তোমার 4 leg লাগতে পারে। এন্ড তুমি যে যে স্কিন রিইনফোর্সমেন্ট গুলো দিছো, এই স্কিন রিইনফোর্সমেন্ট গুলাকে ধরার জন্য এখানে কিন্তু লিঙ্ক লিঙ্ক অথবা টাই প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এই লিঙ্ক অথবা টাই তুমি যে দিবা, এটা কেমনে দিবা, এটা দিবা হচ্ছে নাম্বার 3 অথবা নাম্বার 4 বার, ভার্টিক্যাল এন্ড লঙ্গিচুডিনাল স্পেসিং মে নট এক্সিড 24 ইঞ্চি। তার মানে একটা থেকে আরেকটা স্পেসিং 24 ইঞ্চির বেশি, মানে বেশি হবে না। তার মানে এখানে একটা দিলেই হয়তো চলবে, একটা দিলে কি মানে এই স্কিন রিইনফোর্সমেন্ট গুলো তুমি যেমন দিছো এটাকে ধরে রাখার জন্য এই পাশ থেকে, তো এটা দিবা। এরপরে হর্ন স্টিল নামে একটা জিনিস আছে দেখো, এই যে এখানে যে স্ট্রেস দেখো এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, যখনই তোমার এই যে দেখো যখনই তোমার সেকশনটা ক্রস সেকশনটা যখনই তোমার ভ্যারি করবে, দেখো এখানে একরকম ছিল এখানে আবার আরেক রকম হয়ে গেছে, তখনই কিন্তু এই জায়গাগুলোতে তোমার এগুলাকে বলে ডিস্টার্ব রিজিয়ন। তো এই ডিস্টার্ব রিজিয়ন গুলাতে কিন্তু স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বৃদ্ধি পায়, মানে স্ট্রেসটা নর্মালি যত থাকে এখানে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, স্ট্রেসটা কনসেন্ট্রেট করবে।
এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এই জায়গাতে একটা সিগনিফিকেন্ট ক্র্যাকিং ডেভেলপ করার একটা চান্স থাকে। তো এই জন্য কি করতে হয়, এই জন্য একটা হর্ন স্টিল নামে একটা স্টিল আছে, এই হর্ন স্টিল দিতে হয়। হর্ন স্টিলটা আসলে কিছুই না, একটা রিবার দিবা তুমি হচ্ছে নাম্বার 3 অথবা 4 বার, এভাবে তুমি এখানে মাঝে মাঝে বসাই দিবা। আর এটাকে তুমি তোমার স্ক্রিনের, যে আমাদের যে স্ক্রিনটা, এটার পারপেন্ডিকুলারলি স্পেসিং দিবা কত, 6 থেকে 9 ইঞ্চি দিবা আর কি। এই গার্ডারের লেন্থ বরাবর 6 থেকে 9 ইঞ্চি স্পেসিং এ এগুলো দিয়ে যাবা। তাহলে 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 কি হবে, তাহলে এখানে যদি স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, তাহলে কি জানে ক্র্যাকিংটা না হয়। বুঝছি। তাহলে হর্ন স্টিল দিবা, তুমি হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট দিবা, চেয়ার রিইনফোর্সমেন্ট বসাবা, আর হচ্ছে মেন রিইনফোর্সমেন্ট বসাবা। বসাইলে তোমার হচ্ছে কাজ কমপ্লিট। এরপরে আসো, এই যে আমরা এতক্ষণ আমরা ডিজাইন করছি হচ্ছে গার্ডার, কারণ গার্ডারের সাথে আরেকটা জিনিস লাগানো অবস্থায় ছিল, যেটা হচ্ছে ডায়াফ্রাম। আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে ডায়াফ্রাম কিভাবে বের করবো আমি এটা দেখাইছি। মানে কি বের করবা না, মানে ডায়াফ্রামটা কি এটা তোমরা দেখছো। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ডায়াফ্রামটা কিভাবে ডিজাইন করবো। তো আমরা আমাদের এই ল্যাবের জন্য ডায়াফ্রাম ডিজাইন আলাদাভাবে করবো। মানে আলাদাভাবে বলতে ডায়াফ্রামের জন্য কোনো ক্যালকুলেশন ইউজ করবো না, কারণ আমাদের ডায়াফ্রামটা হবে নন লোড বিয়ারিং ডায়াফ্রাম। মানে এই ডায়াফ্রামে আমরা কোনো লোড বিয়ার করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যেন এটা আমাদের মেইন গার্ডারটাকে স্টেবল করে ধরে রাখতে পারে। তাহলে কি করব, তাহলে আমরা এটাকে এটা হচ্ছে আমার ডেস্ক লেভেল থিকনেস এটুকু থাকবে। আমরা মেইন রিইনফোর্সমেন্টটা দিব কতটুকু, আমরা প্রোভাইড রো ইকুয়াল টু 200/FY এট টপ এন্ড বটম। মানে মিনিমাম যে রিইনফোর্সমেন্টটা ছিল, মানে একটা তুমি যদি একটা বিমের ক্রস সেকশন তুমি যদি অ্যাপ্লাই করো, এই ক্রস সেকশনটার মিনিমাম একটা রিইনফোর্সমেন্ট থাকে। এই মিনিমাম রিইনফোর্সমেন্টের রেশিওটা হচ্ছে 200/FY, যেটা তোমরা অলরেডি একটু আগেও দেখে আসছো, আমরা 200/FY দিয়ে কিন্তু আমরা চেক দিই অনেক। তো এই 200/FY টা আমরা মিনিমাম রিইনফোর্সমেন্ট এটা দিবা শুধুমাত্র উপরে এন্ড নিচে। আর যেহেতু এটা একটা ইটসেলফ একটা বিম, মানে বিমের মতো কাজ করবে মানে সেকশনটা, তো এটারও কিন্তু আমাদের স্কিন রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো স্কিন রিইনফোর্সমেন্ট কিভাবে দিব, AS ইকুয়াল টু 0.002 BT। এটা করলে যত আসে এটা সমান অথবা যদি একটু বেশি, তুমি হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করো। এন্ড টাই গুলা যে আছে, এই টাই গুলা তুমি প্রোভাইড করবা নাম্বার 3 বার ম্যাক্সিমাম 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে এর চেয়ে বেশি স্পেসিং তুমি দিতে পারবা না। 24 অথবা 24-এর কম তুমি দিতে পারো, তুমি 24-ই দিয়ে দিও, সমস্যা নাই। নাম্বার 3 বার প্রোভাইড করবা। এটা তুমি হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্টটাকে ধরে রাখবা। আর স্টিরাপ, এটাকে কিন্তু একটা ভার্টিক্যাল স্টিরাপ দিতে হবে। এটা প্রোভাইড করবা নাম্বার 4 বার ম্যাক্সিমাম 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে তুমি এই সেকশনটাই তুমি আঁকবা। আঁকার পরে তুমি হচ্ছে এই ডায়াফ্রামটা তুমি ডিজাইন করবা কিভাবে, এভাবে 10 ইঞ্চি আর 12 ইঞ্চি দিবা, এই পর্যন্ত ক্লিয়ারেন্স রাখবা। এই ক্লিয়ারেন্সটা আমরা বিম ডিজাইন করার সময়ও ধরে নিয়েছিলাম লোড ক্যালকুলেশনের সময়। এটা হচ্ছে 1 ফিট নিচে থাকে, 1 ফিট উপরে থাকবে ডায়াফ্রামটা আমাদের গার্ডারের সেকশন থেকে। তাহলে এই যে বাইরে যে তুমি এই যে কন্টিনিউ কন্টিনিউয়াস লাইন দিয়ে যে তুমি দেখতেছো, এটা কিন্তু তোমার গার্ডার। আর ভিতরে যে এটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম হচ্ছে তোমার এইটুকু, এই যে এইটুকু হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে। তো এই ডায়াফ্রামটাই কিন্তু আমরা ডিজাইন করছি। দেখো ডায়াফ্রাম একটু ছোট আছে আমার গার্ডারের থেকে, এটা হচ্ছে 12 ইঞ্চি এখান থেকে চলে গেছে। তো এইভাবে হচ্ছে গার্ডার ডিজাইন করবো। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আর্টিকুলেশন ডিজাইনটা পড়বো। আজকে আমরা এই পর্যন্তই থাকি। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের কিন্তু অনেকগুলো কাজ। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে রিভার বের করতে হবে, মেইন রিইনফোর্সমেন্ট ফর বোথ। মেইন রিইনফোর্সমেন্ট বের করার আগে তোমাদের বের করতে হবে হচ্ছে মোমেন্ট এন্ড শিয়ার। 9টা সেকশনের মোমেন্ট এন্ড শিয়ারের জন্য তোমার ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র, তাহলে কটা হলো, ইন্টেরিয়রের জন্য মোমেন্টের এন্ড শিয়ারের 2টা টেবিল, এক্সটেরিয়রের জন্য মোমেন্ট শিয়ারের 2টা টেবিল, তার মানে টোটাল 4টা টেবিল করতে হবে। 4টা টেবিলের 9টা করে সেকশন। দেন এই 9টা সেকশনের মধ্যে আবার 5A 5B আছে, ওটা তোমরা টেবিল দেখলেই বুঝবা, আমি স্লাইড স্লাইড দিয়ে দেবো। তো এই প্রত্যেকটা সেকশনে তোমাদের এরকম শেয়ার মুভমেন্ট বের করে ডিমান্ড বের করতে হবে। ডিমান্ড বের করার পরে তোমার যাইতে হবে কোথায়, তোমার গার্ডার ডিজাইনের ক্ষেত্রে। ওই গার্ডারটা ডিজাইন করবা ফর ফ্লেক্সার এন্ড ফর শেয়ার। এরপরে গার্ডার ডিজাইন করা শেষ হয়ে গেলে তুমি ডায়াফ্রাম ডিজাইন করবা, দেন স্কিন ইনফরমেশন প্রোভাইড করবা, করে তুমি টোটাল গার্ডার এন্ড ডায়াফ্রাম ডিজাইন করে তুমি নেক্সট দিন নিয়ে আসবে রিপোর্ট আকারে। এন্ড নেক্সট রবিবারে তোমাদের হচ্ছে এই রিপোর্টটা জমা দিতে হবে, আজকের এইটুকু সহ। ঠিক আছে। তো নেক্সট রবিবারে জমা দাও। এটা এটাকে তুমি রিপোর্ট 2 পর্যন্ত তোমাদের হয়েছিল, তো এটাকে রিপোর্ট 3 পর্যন্ত রাখবা। এন্ড নেক্সট ক্লাসে আমরা রিপোর্ট 4 এর জন্য আর্টিকুলেশন ডিজাইন করবো, করলে আমাদের হচ্ছে এই ডিজাইনটা শেষ হবে। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমার আজকের লেকচার।
তো এখন আমি তোমাদেরকে একটু এই ক্যালকুলেশন স্টেপ গুলা কিভাবে করে আমি আমার রিপোর্ট থেকে রিপোর্টের যে হচ্ছে ক্যালকুলেশনটা ছিল আমি নিজের হাতে করছি যেটা, সেটা তোমাদেরকে একটু দেখাবো। ওইটা দেখানোর পরে আমাদের মোটামুটি ক্লাস শেষ হবে। স্যার 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 বলো।